আমরা আগের দিন হচ্ছে মেমব্রেনাস অর্গানেলিগুলা মোটামুটি সবই পড়ে শেষ করছিলাম। আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলির মধ্যে শুধুমাত্র রাইবোজোমটা পড়ছিলাম। তো আমরা আজকে বাকি যে নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি সেগুলো পড়া শুরু করব। তো দ্য থিং ইজ কি কি নন মেমব্রেন বাউন্ড মানে ঠিক অর্গানেলি মধ্যে তো দুই রকম, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড আর একটা হচ্ছে নন মেমব্রেন বাউন্ড। তো নন মেমব্রেন অর্গানেলি যদি জিজ্ঞেস করে কি কি আছে, তখন তোমরা অ্যান্সার দিবে এইভাবে যে একটা হচ্ছে রাইবোজোম মেইনলি, এছাড়া বাকি যত নন মেমব্রেনাস মানে অর্গানেলি আছে তার মধ্যে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে সাইটোস্কেলেটন। তাহলে বেসিক্যালি রাইবোজোম আর সাইটোস্কেলেটন এই দুটো হচ্ছে মোস্ট প্রমিনেন্ট নন মেমব্রেনাস অর্গানেলি। তাহলে সাইটোস্কেলেটন দিয়ে তাহলে আমরা শুরু করি। বেসিক্যালি আজকে সাইটোস্কেলেটনটা পড়িয়ে তারপরে নিউক্লিয়াসটা পড়াবো এবং তারপর শেষ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস, এই টপিকগুলো থেকে মানে 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 তোমাদের কলেজ থেকে যে বইটা পড়তে বলে সেটার নাম হচ্ছে জাঙ্কুইরা। তো আমি জাঙ্কুইরা থেকেই তোমাদেরকে দাগিয়ে দেব, তবে একটা জিনিস একটু নোট করবা যে জাঙ্কুইরাতে অনেক কিছু আছে মানে যেটা মাঝে মাঝে মনে হতে পারে যে এক্সেস। সো সবকিছু জাঙ্কুইরা পড়তে হবে সেটা না। আমি দাগিয়ে তো দিবই, প্লাস আমি ক্লাসে যে টপিকগুলোর উপর ফোকাস করি সেই টপিকগুলো রিটেন ভাইভা কাভার হয়ে যাবে এবং পরবর্তী লাইফের যে বেসিক সেটাও মানে এই টপিকগুলোতেই কাভার হবে ইনশাল্লাহ। তাহলে আমি আমি একটু জুম ইন করে তারপরে তাহলে শুরু করছি। তাহলে সাইটোস্কেলেটন দিয়ে শুরু করি। মানে মানে ফার্স্ট থিং ফার্স্ট, যে সাইটোস্কেলেটন হচ্ছে প্রোটিন লাইক সাবস্টেন্স। আর সাইটোস্কেলেটনের মধ্যে কি আছে? সাইটোস্কেলেটন হচ্ছে তিন রকম: মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর সাইটোস্কেলেটন নাম শুনেই মানে অনেকটা আন্দাজ করা যায়। সাইটো মানে সেল আর স্কেলেটন মানে স্কেলেটন, মানে এই জিনিসটা সেলের একটা শেপ অ্যান্ড সাইজ মেনটেন করে। তাহলে মানে হ্যালো, তাহলে এখন তাহলে আমরা একটা একটা করে সাইটোস্কেলেটনে তাহলে একটু চলে যাই। আমি যখন যে দিকটার উপর ফোকাস করব সেই দিকটা খেয়াল করবা তাহলেই হবে। ফার্স্টে আমরা চলে আসি মাইক্রোটিউবিউলে। আচ্ছা, এটা ফার্স্ট অফ অল এটা একটা সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার। শুধু সিলিন্ড্রিক্যাল না, এটা একটা টিউবুলার স্ট্রাকচার। সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে সাপোজ এরকম আর কি, এরকম। আর যখন আমি টিউবুলার বলবো তার মানে এর মাঝখানটা হচ্ছে ফাঁপা। সো সিলিন্ড্রিক্যাল এন্ড টিউবুলার স্ট্রাকচার। আর এটা ডায়ামিটার আছে একটা, এই ডায়ামিটারটা হচ্ছে ফিক্সড, অলমোস্ট 20 to 25 ন্যানোমিটার। তবে এটা লেন্থটা ভ্যারিয়েবল। লেন্থটা ভ্যারিয়েবল কেন লেন্থটা ভ্যারিয়েবল একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দিতে হবে, একটা একটু কাইন্ডলি।
হ্যালো, আমি এক্সট্রিমলি সরি। তো ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে মানে আহ, এটার ডায়ামিটারটা হচ্ছে ফিক্সড 20 to 25 ন্যানোমিটার, বাট এটার লেন্থটা হচ্ছে ভ্যারিয়েবল। তো এখন যে জিনিসটা, তাহলে আমরা একটু হালকা স্ট্রাকচারটার দিকে একটু চলে যাই। এটা স্ট্রাকচারটা খুবই ইজি। জাস্ট চিন্তা করো, মাইক্রোটিউবিউল হচ্ছে, মাইক্রোটিউবিউলের সবচেয়ে স্মল সাব ইউনিট যেটা, যে জিনিসটা দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে টিউবিউলিন প্রোটিন। ইট ইজ ফর্মড বাই টিউবিউলিন প্রোটিন। সো টিউবিউলিন প্রোটিন দুই রকম আছে, আলফা এবং বিটা। এবং আলফা এবং বিটা মিলে তৈরি হয় টিউবিউলিন ডাইমার, না ঠিক আরেকটা ওয়ার্ড যুক্ত হবে, টিউবিউলিন হিটেরোডাইমার। তাহলে আলফা টিউবুলিন এবং বিটা টিউবুলিন মিলে তৈরি হয় টিউবুলিন হিটেরোডাইমার। এই টিউবুলিন হিটেরোডাইমার গুলো পলিমারাইজড হয়ে তৈরি করে মাইক্রোটিউবিউল। আর পলিমারাইজেশনটা হয় কিভাবে? স্পাইরাল ফর্মে পলিমারাইজেশনটা হয়। আমি ছবি দেখাচ্ছি একটু পরেই। তো একটা কমপ্লিট স্পাইরাল তৈরির জন্য মোট 13টা টিউবুলিন হিটেরোডাইমার প্রয়োজন হয়। তাহলে একটু খেয়াল করো, আলফা টিউবিলিন এবং বিটা আমি আরেকটা কালার, আলফা টিউবিলিন এবং বিটা টিউবিলিন, এই দুইটা মিলে তৈরি হয় একটা হিটেরোডাইমার। এবং এই জিনিসটা একটা স্পাইরাল ফর্মে অর্গানাইজড হয়, একটা স্পাইরাল ফর্মে এরকম অর্গানাইজড হয়। তো এই এক একটা স্পাইরালে মোট 13টা টিউবিলিন ডাইমার থাকে এরকম, মানে 13টা টিউবিলিন ডাইমার থাকে। আর হচ্ছে এই ছবিটা তাহলে আমরা একটু দেখি। সাপোজ এই হচ্ছে আলফা টিউবুলিন আর এই হচ্ছে বিটা টিউবুলিন, এরা দুইজন মিলে তৈরি করে একটা হিটেরোডাইমার। তো সাপোজ এই হচ্ছে এগুলো সবই হচ্ছে সাপোজ আলফা টিউবুলিন, আর এগুলো সব হচ্ছে বিটা টিউবুলিন। তো এরকম এই দুইটা একসাথে মিলে তৈরি করে একটা হিটেরোডাইমার। আর এরা অর্গানাইজড হয় কিভাবে? এরা হচ্ছে অনেকটা স্পাইরালি অর্গানাইজড হয়, এরকম প্যাচায় প্যাচায় অর্গানাইজড হয়। তো এই যে স্পাইরালি যে অর্গানাইজড হচ্ছে, একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরালে মোট 13টা মানে 13টা মানে সাব ইউনিট থাকে অফ, যেমন এই একটা, এই একটা, এই একটা, এমন করে করে তুমি যদি গণো, কাউন্ট করো, তাহলে মোট 13টা সাব ইউনিট পাবা ওয়ান সিঙ্গেল টার্ন অফ স্পাইরালে। এখানে সম্ভবত কাউন্ট করলে 13টা পাওয়া যাবে। মানে এভাবে তারা অর্গানাইজড হয় আর কি। তো জিনিসটা হচ্ছে কি, এই যে 13টা যে মানে অর্গানাইজড হচ্ছে, তখন তাদের মধ্যে যে ডায়ামিটারটা এটা ফিক্সড। বাট এভাবে তোমার, এই তো ধরো একটা সিঙ্গেল হিটেরোডাইমার, তাই না? আর আর এই হিটেরোডাইমারটা 13টা একসাথে মানে বৃত্তাকারে সন্নিবিষ্ট হয়ে একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরাল তৈরি করেছে। কিন্তু মানে একটা মাইক্রো টিউবিউল কতটা লম্বা হবে তার কিন্তু কোনো শেষ নেই, কারণ কয়টা টার্ন অফ স্পাইরাল হবে তার কিন্তু কোনো মানে ফিক্সড কোনো স্ট্যান্ডার্ড নাই। সো এটা ফিক্সড যে এখানে একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরালে 13টা হিটেরোডাইমার থাকবে, বাট ইট ইজ নট ফিক্সড যে একটা মাইক্রোটিউবুল তৈরি করতে কতটা টার্ন অফ স্পাইরাল হইতে হবে। ভাইয়া তারেরটার বিষয়টা বুঝি না, আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা এখানে, আলফা টিউবুলিন হচ্ছে, সাপোজ ধরে নিলাম যে এটা হচ্ছে আলফা টিউবুলিন আর এটা হচ্ছে বিটা টিউবুলিন। এভাবে মানে উপর নিচে একটা আলফা আর একটা বিটা মিলে তৈরি হয় একটা হিটেরোডাইমার। আর এই হিটেরোডাইমারটা স্পাইরালি অর্গানাইজড হয়, স্পাইরালি মানে ঘুরে ঘুরে সে সন্নিবিষ্ট হয়। একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরালে এরকম 1 2 3 থেকে শুরু করে এরকম 13টা হিটেরোডাইমার থাকে, 13টা হিটেরোডাইমার থাকে। 13টা হিটেরোডাইমার মিলে একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরাল তৈরি হয়। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরকম 13টা, মানে এই 13টা কিন্তু মানে এই দুইটা একসাথে করে কিন্তু এরকম মোট 13টা মানে 13টা হিটেরোডাইমার স্পাইরালি অ্যারেঞ্জড হয়ে একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরাল হয়। কিন্তু কথা হচ্ছে যে কয় টার্ন অফ স্পাইরাল হবে এই জিনিসটা ফিক্স না। যত বেশি টার্ন অফ স্পাইরাল হবে মাইক্রোটিউবুলটা তত বেশি লম্বা হবে। দাঁড়া আমি আরেকটা ছবি দেখাচ্ছি এই এই জায়গাটাতে। এই যে দেখো, এই হচ্ছে একটা স্পাইরালি এরা অর্গানাইজড হচ্ছে।
স্পাইরালি অর্গানাইজড হইতে হইতে মাইক্রোটিউবুলটা ইলংগেট করছে, বাট এটা কতটুকু পর্যন্ত ইলংগেট হবে এটার কোনো লিমিট নেই। এটা অনেক লম্বাও হতে পারে, খুবই ছোটও হতে পারে। কোন জিনিসটা ফিক্সড হচ্ছে একটা সিঙ্গেল টার্ন অফ স্পাইরাল কমপ্লিট করতে 13টা হেটেরোডাইমার লাগে। অর্থাৎ এই যে এর মানে এই জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, এরকম 13টা চারপাশে ঘুরে আসলে একটা সিঙ্গেল টার্ন সম্পন্ন হয়। তাহলে 13টা আলফা বিটা হেটেরোডাইমার স্পাইরালি অর্গানাইজড হয়। এটা হচ্ছে একটা টার্ন, সিঙ্গেল টার্ন। এভাবে আস্তে আস্তে একটার পর একটা টার্ন একসাথে মিলে 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 মাইক্রোটিউবুল ফর্ম হয়। তো এই হচ্ছে মাইক্রোটিউবুলের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা। তাহলে আলফা টিউবুলিন আর বিটা টিউবুলিন মিলে হেটেরোডাইমার, তারা স্পাইরালি অর্গানাইজড হয় আর পলিমারাইজেশন হয়। সিঙ্গেল টার্ন অফ স্পাইরালে 13টা টিউবুলিন হেটেরোডাইমার থাকে। আচ্ছা, এখন হচ্ছে লোকেশন অফ 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 মাইক্রোটিউবুল, খুবই ইজি, সাইটোপ্লাজম অফ সেলে থাকে। আচ্ছা, এখন আসি ফাংশনে আসি। প্রথম ফাংশন হচ্ছে সাইটোস্কেলেটনের যে বেসিক ফাংশনটা, সেলের সাইজ এবং শেপ সে মেনটেন করে এবং সেলের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি সে ধরে রাখে। মানে একটা সেল কিন্তু এরকম একটা মানে বৃত্তাকার একটা জিনিস হলেও তুমি তাকে ইচ্ছা করলেই এক্সটার্নাল ফোর্স দিয়ে তুমি তাকে মানে থেতলায় দিতে পারবে না, এতটা সহজ না। এই যে সেলের যে শেপ এবং সাইজটা মেনটেন করার যে প্রবণতাটা, ইট ইজ ডিউ টু প্রেজেন্স অফ মাইক্রোটিউবুল। তাহলে সাইজ এন্ড শেপ এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করে। এছাড়া সাইটোপ্লাজমের ভিতরে নানা রকম জিনিসপত্র মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে এটা কি ইন্ট্রাসাইটোপ্লাজমিক মুভমেন্ট অফ ভেসিকলস। ইন্ট্রাসাইটোপ্লাজমিক মুভমেন্ট অফ ভেসিকলস, ভেসিকল অথবা মানে তুমি এখানে অর্গানেলিও অ্যাড করে দিতে পারো। ইন্ট্রাসাইটোপ্লাজমিক মুভমেন্ট অফ ভেসিকলস এন্ড অর্গানেলিস। এই মুভমেন্ট করতে মানে তোমার মানে জিনিসটা হচ্ছে কি, সাপোজ মাইক্রোটিউবুল গুলা এরকম পুরো সেলে এরকম মানে বিস্তৃত থাকে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়, এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় মাইক্রোটিউবুল গুলো বিস্তৃত থাকে। তো মাইক্রোটিউবুল গুলো বেসিক্যালি রাস্তা বানায় বসে থাকে, এই রাস্তা ধরে 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 নানা রকম জিনিস যাওয়া আসা করে। এখন আমরা তো রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আমরা নিজেরা হেঁটে হেঁটেও যাওয়া আসা করতে পারি, গাড়ি দিয়েও যাওয়া আসা করতে পারি। যাই হোক, কোন একটা মাধ্যম লাগে আমাদের এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য, তাই না? রাস্তা তো বানানোই থাকে, বাট সেখান দিয়ে যাওয়ার জন্য আমাদের কোন একটা বাহন লাগে, হয় রিক্সা লাগে, নাহলে গাড়ি লাগে বা বাস লাগে, তাই না? তো এরকম আমাদের সেলের ভিতরেও মাইক্রোটিউবুল গুলো এরকম আগে থেকে তৈরি হয়ে থাকা রাস্তা, বাট এই রাস্তা দিয়ে একটা জিনিসকে মুভ করার জন্য কিছু বাহন লাগে। এই বাহনটাকে বলা হয় মোটর প্রোটিন। সো মোটর প্রোটিনস মুভ সাবস্টেন্স। তো বাহন যেরকম জ্বালানি দিয়ে জিনিসপত্র মুভ করে, ঠিক তেমনি মোটর প্রোটিন এটিপি দিয়ে জিনিসপত্র মুভ করে। আর যেই মোটর প্রোটিনগুলা মানে তোমার মানে তোমার মাইক্রোটিউবুলকে ব্যবহার করে একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেগুলোর মানে উদাহরণ হচ্ছে কাইনেসিন এবং ডাইনিন। আপাতত এই দুইটার নাম একটু মনে রাখো, আমরা পরে এগুলো আরো পড়বো। তাহলে কি বলছি, ইন্টারসাইটোপ্লাজমিক মুভমেন্টে মাইক্রোটিউবুল অ্যাক্টস অ্যাজ আ রোড, এবং সে রোডে বাহন হিসেবে কাজ করে মোটর প্রোটিন, এবং কিসের সাহায্যে মুভ করে জিনিসপত্রকে, এটিপির সাহায্যে। এবং এই মোটর proteins which move substances with the help of microtubules, তাদের উদাহরণ কি, কাইনেসিন এবং ডাইনিন। কাইনেসিন এবং ডাইনিন। ওকে, এছাড়া আর কি কি কাজ আছে? যখন সেল ডিভিশন হয় তখন তো মানে মাইটোটিক স্পিন্ডল ফর্ম হয় না, স্পিন্ডল ফাইবার ফর্ম হয় না? সেই স্পিন্ডল ফাইবার দিয়ে কি মুভ করে, এক মানে তোমার বিষুবীয় অঞ্চল থেকে মানে ক্রোমোজোম গুলা বিপরীত মেরুর দিকে মুভ করে। তাহলে ক্রোমোজোমাল মুভমেন্ট অ্যালং মাইটোটিক স্পিন্ডল, ওই যে তোমার মাইটোটিক যে স্পিন্ডল ফাইবার গুলা, ওই ফাইবার গুলো নাথিং বাট মাইক্রোটিউবুলস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অনেকগুলো স্ট্রাকচার পড়বো, যেমন সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল। সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল পড়বো। এগুলার স্ট্রাকচারাল যে কোর, সে স্ট্রাকচারাল কোর ফর্ম করে
মাইক্রোটিউবিউল, সে স্ট্রাকচারাল কোর ফর্ম করে মাইক্রোটিউবিউল। আর বেজাল বডি নামে আরেকটা জিনিস আছে, এটা আপাতত জাস্ট লিখে রাখো, পরে ব্যাখ্যা করছি। তাহলে ফাংশনটা আশা করি বুঝতে পারছো। সেলের সাইজ এন্ড শেপ মেনটেন করে, সেলের স্ট্রাকচার ইন্টিগ্রিটি রক্ষা করে, সেলের ভিতরে জিনিসপত্র মুভ করতে সাহায্য করে উইথ দ্য হেল্প অফ মোটর প্রোটিন অ্যান্ড এটিপি, যেমন কাইনেসিন এবং ডাইনিন। এছাড়া মাইটোটিক স্পিন্ডলের মাধ্যমে সে ক্রোমোজোমাল মুভমেন্ট করতে সহায়তা করে, আর সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রাল বেজাল বডি ফর্ম করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো যে, ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ভাইয়া জি জি আপু বলো। ফাংশন 2 ও 3 আবার একটু বলবেন? ফাংশন 1 আর 2 বেসিক্যালি একই। সেলের একটা স্ট্রাকচার বা শেপ সে বজায় রাখতে সাহায্য করে। এক্সটার্নাল ফোর্স বা ইন্টারনাল ফোর্স যেন সেই শেপটাকে ডিসরাপ্ট করতে না পারে, সেটা সে মেনটেন করে। এটাকে বলা হয় মেনটেন্স দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ সেল। আর 3 নাম্বার ফাংশন যেটা বললাম, যে সে সেলের ভিতরে অর্গানেলিকে বা ভেসিকলকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সাহায্য করে। সেলের ভিতরে, সাপোজ সেলের ভিতরে একটা ভেসিকল এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এখানে আগে থেকে একটা রাস্তা বানানো আছে, মানে মাইক্রো টিউবিউল দিয়ে। এই রাস্তা মানে ধরে ধরে সে যাবে। তো তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সাহায্য করবে কিছু মোটর প্রোটিন, যেমন কাইনেসিন এবং ডাইনিন। বেসিক্যালি যেই মোটর প্রোটিনগুলো মাইক্রোটিউবিউল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সাবস্টেন্সকে নিয়ে যেতে সাহায্য করে, তাদের উদাহরণ হচ্ছে কাইনেসিন এবং ডাইনিন। এটা এটা কেন এত করে বলছি, কারণ আমরা যখন মাইক্রোফিলামেন্ট পড়ব, মাইক্রোফিলামেন্টও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় অর্গানেলিকে মুভ করতে সাহায্য করে, কিন্তু সে অন্য মোটর প্রোটিনের সাহায্যে কাজটা করে থাকে। সেটা আমরা একটু পরে এলাবোরেট করব। আচ্ছা, ভাইয়া মাইক্রোটিউবিউল হচ্ছে রাস্তা, আর মোটর প্রোটিন এটা হচ্ছে ভেসিকল, মানে মানে কোনো যানবাহন, এইটা বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভেসিকল যানবাহন না, হ্যাঁ, ভেসিকল হচ্ছে প্যাসেঞ্জার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভেসিকল বা ভাইয়া, হ্যাঁ, জি ভাইয়া বলেন। হ্যাঁ এখানে ভেসিকল গুলো এবং সাবস্টেন্স গুলো কি মাইক্রোটিউবিউলের লুমেনের ভিতর দিয়ে যাবে? নট নেসেসারি যে লুমেনের ভিতর দিয়ে যাবে, লুমেনের উপর দিয়ে যাইতে পারে, ঠিক আছে। কথা হচ্ছে যে মাইক্রোটিউবিউল দিয়ে এসে যায়, লুমেনের ভিতর দিয়ে না, লুমেনের বাইরে দিয়ে যায়, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আর হচ্ছে যে তোমার এরপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে যে মাইক্রোটিউবিউল কোথায় তৈরি হয়, সেলের কোন জায়গায়। এই যে আমি যে মাইক্রোটিউবিউলের স্ট্রাকচার দেখালাম, এভাবেই কিন্তু ফার্স্টে আলফা এবং বিটা হেটেরোডাইমার ফর্ম হয়। হেটেরোডাইমার গুলো স্পাইরালি অর্গানাইজড হয়, হয়ে 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 মাইক্রোটিউবিউল তৈরি হয়। এই যে এই যেটা তৈরি হচ্ছে, এটা সেলের একটা স্পেসিফিক জায়গায় তৈরি হয়। সেই জায়গাটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। তাহলে মাইক্রোটিউবিউলস আর মেড ইন মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। এই জায়গার আরেকটা নাম হচ্ছে সেন্ট্রোজোম। এবং আমরা যখন সেন্ট্রিওল পড়েছিলাম বা পড়বো একটু পরে, সাপোজ এই হচ্ছে দুইটা সেন্ট্রিওল, সেন্ট্রিওল গুলার চারপাশে একটু জায়গা থাকে, এই জায়গাটার নামই হচ্ছে সেন্ট্রোজোম। তো বেসিক্যালি সেন্ট্রোজোম এর আরেক নাম হচ্ছে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার, এবং মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টারে মাইক্রোটিউবিউল তৈরি হয়। এখানে মাইক্রোটিউবিউল হেটেরোডাইমার তৈরি হয়, এখানে মাইক্রোটিউবিউলের হেটেরোডাইমারগুলো স্পাইরালি অর্গানাইজড হয়, এখানে মানে ডিটারমাইন হয় যে একটা মাইক্রোটিউবিউল কতটা লম্বা হবে। সো দিস ইজ অল অ্যাবাউট মাইক্রোটিউবিউল। এখন আমরা আসি মাইক্রোফিলামেন্ট। আচ্ছা, মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম অ্যাক্টিন ফিলামেন্ট। তো তোমরা হয়তো মাসেলে পড়েছো অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি। তো ওর মধ্যে বেসিক্যালি অ্যাক্টিন যে ফিলামেন্টটা, সে অ্যাক্টিনটা শুধু অ্যাক্টিন। মাইক্রোফিলামেন্ট এর আরেক নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এটা এক প্রকার ফিলামেন্টাস প্রোটিন। ফিলামেন্টাস মানে কি সূত্রাকার প্রোটিন বা সূত্রাকৃতি প্রোটিন, সুতার মতো লম্বা, ওকে, অর্থাৎ থিন এবং রড লাইক, থিন এবং রড লাইক। আর এটা হচ্ছে এটা ডায়ামিটার হচ্ছে 5 to 7 ন্যানোমিটার। তাহলে দেখো, মাইক্রোটিউবুলের ডায়ামিটার ছিল 20 to 25 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 5 to 7, তাহলে মানে এটা কিন্তু আরো থিন, অনেক থিন এটা। আচ্ছা, এখন যে কোয়েশ্চেনটা, তোমরা অনেকে ভুল করে জিনিসটা, যে মাইক্রোফিলামেন্ট কোন সেলে পাওয়া যায়। এখন মাইক্রোফিলামেন্টের আরেক নাম অ্যাক্টিন ফিলামেন্ট দেখে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যেটা শুধুমাত্র মাসল সেলে পাওয়া যায়, বাট জিনিসটা সত্য না।
সব সেলে পাওয়া যায়, মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট সব সেলে পাওয়া যায়। তাহলে আমরা এখন ফাংশনটা তাহলে এখন একটু দেখি, what is the function of microfilament। আচ্ছা, মাইক্রোফিলামেন্টের ফার্স্ট যে ফাংশনটা, আমরা একটা জিনিস মাইক্রোটিউবিউলে পড়েছিলাম যে মাইক্রোটিউবিউল সিলিয়া, ফ্লাজেলা এবং বেজাল বডির স্ট্রাকচারাল কোর ফর্ম করে। মাইক্রোটিউবিউল সিলিয়া, ফ্লাজেলা এবং বেজাল বডির স্ট্রাকচারাল কোর ফর্ম করে। একইভাবে মাইক্রোভিলাইর স্ট্রাকচারাল কোর ফর্ম করে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। আমি আবার বলতেছি জাস্ট কম্পারেটিভলি মনে রাখার জন্য, সিলিয়া, ফ্লাজেলা এবং বেজাল বডি এগুলার স্ট্রাকচারাল কোর ফর্ম করে মাইক্রোটিউবিউল। আর মাইক্রোভিলাই এটা স্ট্রাকচারাল কোর ফর্ম করে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোভিলাই তোমরা যখন জিআইটি পড়েছো তখন দেখেছো যে প্রত্যেকটা সেলের অ্যাপিক্যাল সারফেসে এরকম কিছু জিনিস আছে, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এবং এটার কাজ কি ছিল? এটার কাজ ছিল যে অ্যাবজর্পশনের সারফেস এরিয়া ইনক্রিজ করা। তো আমরা যখন মাইক্রোভিলাই এর স্ট্রাকচার পড়বো তখন দেখবো যে এটা স্ট্রাকচারটা তৈরিতে সাহায্য করছে মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। এছাড়া আমরা যখন এপিথেলিয়াল টিস্যু পড়বো, এপিথেলিয়াল টিস্যু পড়ার সময় আমরা একটা জিনিস পড়বো যে একাধিক পাশাপাশি দুইটা সেলের মধ্যে কিছু জাংশনাল কমপ্লেক্স থাকে, কিছু সেল অ্যাঙ্কর থাকে, যেমন গ্যাপ জাংশন, টাইট জাংশন ইত্যাদি, জোনুলা অক্লুডেন্স, জোনুলা অ্যাডহেরেন্টেস, এগুলোকে বলা হয় এক কথায় কি জাংশনাল কমপ্লেক্স, অর্থাৎ গ্যাপ জাংশন, টাইট জাংশন ইত্যাদি। এই জাংশনাল কমপ্লেক্সগুলা মানে কিছুই না, জাস্ট একটা সেল থেকে আরেকটা সেলে কানেকশন ভায়া মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে ইট অলসো মেক্স জাংশনাল কমপ্লেক্স। তারপর তোমার সেলের একদম পেরিফেরিতে তারা একটা থিন শীটের মতো ফর্ম করে, এই থিন শীটকে বলা হয় সেল কর্টেক্স। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে ফর্মেশন অফ সেল কর্টেক্স হুইচ ইজ এ থিন শীট অ্যালং দ্য পেরিফেরি অফ দ্য সেল, থিন শীট অ্যালং দ্য পেরিফেরি অফ দ্য সেল। এরপর ইট ইজ অলসো ইনভলভড ইন সেল মেমব্রেন অ্যাক্টিভিটি। আচ্ছা, আমি সাইটোস্কেলেটন একটা ফাংশনে বলেছিলাম না যে কোন একটা সেল যদি ফ্যাগোসাইটোসিস করতে চায় বা এন্ডোসাইটোসিস করতে চায় তখন সে এরকম করে মানে তোমার এরকম করে তোমার প্রোট্রুড করে সেলের প্রসেস। এই যে প্রোট্রুড করছে, সেলটা তার শেপটা টেম্পোরারিলি চেঞ্জ করছে, এই জিনিসটাতে সাহায্য করছে মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে ইট ইজ ইনভলভড ইন সেল মেমব্রেন অ্যাক্টিভিটি। সেল মেমব্রেন অ্যাক্টিভিটি মানে সেল মেমব্রেন তার শেপ টেম্পোরারি চেঞ্জ করার মাধ্যমে যে অ্যাক্টিভিটিগুলো করে, যেমন এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস। এর সাথে তোমরা ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস অ্যাড করে দিতে পারো। বেসিক্যালি এন্ডোসাইটোসিসের দুটো ভ্যারাইটি, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কাজ বললাম। একটা হচ্ছে যে মাইক্রোভিলাইর স্ট্রাকচারাল কোর ফর্ম করে, সেল টু সেল জাংশনাল কমপ্লেক্স ফর্ম করে, সেলের পেরিফেরিতে সেল কর্টেক্স ফর্ম করে, সেল মেমব্রেন অ্যাক্টিভিটিতে সাহায্য করে। আর এরপর আরেকটা যে কাজ, আমরা সবাই সেল ডিভিশন পড়েছি। সেল ডিভিশনে ফার্স্টে নিউক্লিয়াসটা ডিভাইড হয়, তারপরে কি হয় এরকম করে সাইটোপ্লাজমটাও ডিভাইড হওয়া শুরু করে। মানে এভাবে সাইটোপ্লাজমটা ইনওয়ার্ড ঢুকে যাইতে শুরু করে, এটাকে বলা হয় ক্লিভেজ। আর সাইটোপ্লাজমটা যে ভাগ হচ্ছে এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এই যে তোমার এখানে যে ক্লিভেজ ফর্ম হচ্ছে, এখানেও কিন্তু সেল মেমব্রেন টেম্পোরারিলি তার শেপটা চেঞ্জ করছে, এটাতেও হেল্প করছে কি অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট। তাইলে সাইটোপ্লাজমিক ডিভিশন অথবা সাইটোকাইনেসিস অথবা ক্লিভেজে সে হেল্প করছে। আর লাস্ট অলসো ইট অলসো মুভ সাবস্টেন্সেস অ্যালং দ্য সেল। সেও সেলের জন্য সেলের ভিতরে অর্গানেলি এবং ভেসিকলের মুভমেন্টের জন্য রাস্তা তৈরি করে দেয়, এবং এই রাস্তা দিয়ে যে বাহন চলে, যে যানবাহন চলে, ওইটার নাম হচ্ছে মায়োসিন। তাহলে মোটর প্রোটিন রিলেটেড উইথ মাইক্রোফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন, আর মোটর প্রোটিন রিলেটেড উইথ মাইক্রোটিউবিউল হচ্ছে কাইনেসিন এবং ডায়ানিন।
ঠিক আছে? তো আবার যদি আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে রোল অফ মাইক্রোটিউবিউল ইন সেল ডিভিশন, তোমাদের উত্তর হবে ক্রোমোজোমাল মুভমেন্ট অ্যালং মাইটোটিক স্পিন্ডল। আর যদি তোমাদের জিজ্ঞেস করে যে রোল অফ মাইক্রোফিলামেন্ট ইন সেল ডিভিশন, তখন তোমরা বলবা it helps in cytoplasmic division or cytokinesis by initiating cleavage অথবা temporary shape change of the cytoplasm। তাহলে ফাংশনটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা একটু পড়ি। স্ট্রাকচারটা কিছু না, জাস্ট ছোট্ট একটা বাক্য, এক বাক্যে। মানে জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে এরকম অনেকগুলা গ্লোবিউলার প্রোটিন আসে। এই গ্লোবিউলার প্রোটিনগুলোর নাম হচ্ছে জি অ্যাক্টিন। এরকম জি অ্যাক্টিন এরকম সূত্রাকারে, তোমরা যারা মুসলিম ধর্মে বলবে তারা তো মানে তসবিহ দেখেছো বা পুতির মালা আছে, এরকম একটা পুঁতি হচ্ছে একটা জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন। জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন, এরকম জি অ্যাক্টিনটা এরকম সূত্রাকারে মানে একটার পর একটা সন্নিবিষ্ট হয় একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে, সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে। এরকম দুইটা স্ট্র্যান্ড অফ জি অ্যাক্টিন একসাথে একটার চারপাশে একটা পেঁচিয়ে তৈরি হয় এফ অ্যাক্টিন অথবা ফিলামেন্টাস অ্যাক্টিন। এটাই হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে দেখো এই ছবিটা একটু খুবই সহজ। এই যে তোমার গোল গোল যে জিনিসগুলো, এগুলো সবগুলো এক একটা জি অ্যাক্টিন। এরকম একটা মানে অনেকগুলো জি অ্যাক্টিন একসাথে সন্নিবিষ্ট হয়ে একটা সিঙ্গেল ফিলামেন্ট বা স্ট্র্যান্ড তৈরি করে। এরকম দুইটা স্ট্র্যান্ড অফ জি অ্যাক্টিন একটার চারপাশে একটা পেঁচিয়ে তৈরি হয় এফ অ্যাক্টিন অথবা অ্যাক্টিন ফিলামেন্ট অথবা মাইক্রোফিলামেন্ট। তো এই হচ্ছে মাইক্রোফিলামেন্ট অথবা অ্যাক্টিন ফিলামেন্ট এবং এর বেসিক ফাংশন। আচ্ছা, তো তো তোমরা কিন্তু আমাকে ভাইয়া জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, বল। ভাইয়া মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচারটা কি হেলিক্যাল স্ট্রাকচার বলা যাবে? এটা হেলিক্যাল, মানে এটা হেলিক্যাল তুমি যদি মানে খুব মানে ম্যাগনিফাই করে দেখো তাহলে দেখবা যে দুইটা স্ট্র্যান্ড একটার চারপাশে আরেকটা স্পাইরালি পেঁচায় আছে আর কি। হেলিক্যাল বলতে হইলে মানে তোমার মাথায় যে হেলিক্যালটা মানে আমার কাছে মনে হয় তুমি ডিএনএ ডাবল হেলিক্স দেখে বলতেছো, তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমার চিন্তা ঠিক আছে, মানে একটার চারপাশে আরেকটা পেঁচায় থাকে। ইফ ইউ কল দ্যাট হেলিক্যাল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে বেসিক্যালি টু স্ট্র্যান্ডস অফ জি অ্যাক্টিন, ঠিক আছে, টু স্ট্র্যান্ডস অফ জি অ্যাক্টিন স্পাইরালি অ্যারেঞ্জড এগেইনস্ট ইচ আদার। ওকে, এটাই হচ্ছে তোমার, তুমি যদি এক কথায় বলতে চাও তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাক্টিন ফিলামেন্ট। ভাইয়া সেল কর্টেক্স মানে কি? আচ্ছা, সেল কর্টেক্স মানে হচ্ছে তোমার মানে জিনিসটা হচ্ছে কি, তোমরা কি কেউ কখনো জেলি বানিয়েছো মানে বাসায়? মানে জেলি যদি বানাও জি তাহলে ভাইয়া। বুঝতে পারবা যে জেলির একটা কনসিস্টেন্সি আছে, একটু ভিসকাস, তাই না? মানে জেলি আর স্যুপ কিন্তু একই না। স্যুপ হচ্ছে পুরো লিকুইড, তার কোনো ফিক্সড কোনো শেপ নাই। কিন্তু তুমি যখন সেখানে জেলাটিন দাও তখন জিনিসটার একটা সেমি সলিড একটা স্ট্রাকচার হয়ে যায়। তো সেমি সলিড স্ট্রাকচারের ভিতরে জিনিসগুলো মোটামুটি ফিক্স থাকে। সে সেলের একটা মানে লুজলি একটা ফিক্সড একটা শেপ দিয়ে দেয় সে সেলের। এটা হচ্ছে সেল মানে কর্টেক্স। মানে বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টগুলো সেলের পেরিফেরিতে মানে এভাবে অর্গানাইজড হচ্ছে। আর এই যে লুজলি অর্গানাইজড যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে সেল কর্টেক্স। এই লুজলি অর্গানাইজড স্ট্রাকচারটাকে আরো স্ট্রেংথেনিং করে কে? মাইক্রোটিউবিউল। আরো স্ট্রেংথেনিং করে মাইক্রোটিউবিউল। তো এই আর কি, জিনিসটা অনেকটা এরকম আর কি, তো বেসিক আচ্ছা ভাইয়া, আইডিয়া। সেল কর্টেক্স তো সেলের ভিতরেই, তাই না? হ্যাঁ, সেলের ভিতরেই, সেলের ভিতরেই। সেল কর্টেক্স বেসিক্যালি একটা মানে আউটলাইন অফ দ্য সেল, আউটলাইন অফ দ্য সেল, এবং এটাকে আরো স্ট্রেংথেন করে মাইক্রোটিউবিউল। মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল দুইজন মিলেই কিন্তু। আচ্ছা, তোমরা সেল কর্টেক্সে এখানে লিখে দাও, ইট অলসো মেইনটেইনস শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ সেল, মেইনটেইনস শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ সেল। তো জিনিসটা হচ্ছে কি, সেল কর্টেক্সটা হচ্ছে যে তোমার সে চেঞ্জ হতে পারে যখন সে চায় যে একটা সেল ফ্যাগোসাইটোসিস করবে, তখন সেই স্ট্রাকচারটা টেম্পোরারি মানে এভাবে চেঞ্জ করে ফেলে।
তাহলে বেসিক্যালি সেল কর্টেক্সটা কিন্তু একটা আউটলাইন অফ দ্য সেল স্ট্রাকচার ইটসেলফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে আর বেশি সময় নষ্ট করছি না, বেসিক কথাবার্তা এই অল্প কয়েকটাই। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ফাংশনটা ফার্স্টে বলে নেই। মানে এটাও হচ্ছে তোমার স্ট্রাকচারাল সাপোর্ট অফ দ্য সেল, এবং ইট ইজ দ্য মেইন স্ট্রাকচারাল সাপোর্ট অফ দ্য সেল। মানে মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের সাথে এটাও সেলকে সাপোর্ট করে, এবং মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্টের চাইতেও সেলের স্ট্রাকচার মেনটেনে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মানে রোল সবচেয়ে বেশি। আচ্ছা, আর কি কি কাজ আছে? ইট অ্যাঙ্করস দ্য নিউক্লিয়াস টু ইটস প্লেস। আর মাইক্রোটিউবিউলের কথাটা বলেছিলাম, এখানে এটা আরো ইম্পর্টেন্টলি বলছি, ইট প্রোটেক্টস দ্য সেল ফ্রম এক্সটার্নাল ফোর্স অর ট্রমা অর শিয়ারিং ফোর্স। এক্সটার্নাল ফোর্স অর ট্রমা অর শিয়ারিং ফোর্স। তাহলে বেসিক্যালি ফাংশন হচ্ছে সেলটাকে বাইরের ট্রমা থেকে প্রোটেক্ট করা, সেলের ভিতরে নিউক্লিয়াসটাকে তার একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখা, আর সেলের মেইন স্ট্রাকচার সাপোর্টও হচ্ছে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন তোমাদেরকে একটা কথা বলি, মাইক্রোটিউবিউল কিন্তু আমরা সব সেলে পাই, মাইক্রোফিলামেন্টও আমরা সব সেলে পাই। মাইক্রোটিউবিউলের সাথে অ্যাসোসিয়েটেড মোটর প্রোটিন কি? কাইনেসিন এবং ডায়ানিন। মাইক্রোফিলামেন্টের সাথে অ্যাসোসিয়েটেড মোটর প্রোটিন কি? মায়োসিন। আর এগুলো আমরা সব সেলে পাই। কিন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ব্যাপারে একটা কথা আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমরা সব সেলে পাই, তবে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের অনেক রকম টাইপ আছে। অনেক টাইপ আছে, এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে 5টা। মোট 5 রকমের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, তবে মজার কথা হচ্ছে সব সেলে সব রকম পাওয়া যায় না। বেসিক্যালি এক এক রকম সেলে এক এক রকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এক এক রকম সেলে এক এক রকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। মানে অনেক রকম টাইপের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টা হচ্ছে কেরাটিন, ডেসমিন, ভাইমেন্টিন, নিউরোফিলামেন্ট, গ্লিয়াল ফিলামেন্ট। নামগুলো একটু অপরিচিত লাগতে পারে, তবে তোমরা সবাই তো পড়ে এসেছো, তাই আমি আর আলাদা করে টাইম নষ্ট করছি না। কেরাটিন, ডেসমিন, ভাইমেন্টিন, নিউরোফিলামেন্ট, গ্লিয়াল ফিলামেন্ট। তো মানে এখন আমি কি বলেছি, অনেক রকম আছে, এর মধ্যে 5টা হচ্ছে মেইন। তো কথা হচ্ছে কি, আমি যে জিনিসটা বললাম যে সব সেলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, তবে এক এক সেলে এক এক ক্যাটাগরির ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। যেমন যদি কোনো সেলে কেরাটিন পাওয়া যায়, কেরাটিন নামক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়, তাহলে সেটা ধরেই নিতে হবে যে সেটা এপিথেলিয়াল সেল অথবা এপিথেলিয়াল সেল অরিজিন। কোন একটা সেলে যদি আমি ডেসমিন নামক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাই, তাহলে বুঝে নিব যে সেটা একটা মাসেল সেল অথবা মাসেল সেল অরিজিন। কোন একটা সেলে যদি আমি ভাইমেন্টিন নামক ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাই, তাহলে বুঝবো সেটা একটা মেজেনকাইমাল অরিজিনের সেল, যেমন ফাইব্রোব্লাস্ট মানে ব্লাস্ট সিরিজের সেল অথবা মেজেনকাইমাল সেল, ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ ইত্যাদি। কোন একটা সেলে যদি আমি নিউরোফিলামেন্ট পাই, তাহলে বুঝবো যে এটা নিউরন অথবা নিউরোনাল অরিজিন। আর যদি কোনো সেলে আমি গ্লিয়াল ফিলামেন্ট পাই, তাহলে বুঝবো যে এটা একটা গ্লিয়াল সেল। গ্লিয়াল সেল কি? সিএনএস এর সাপোর্টিং সেলকে বলা হয় গ্লিয়াল সেল, যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা কয়েকদিন পরে এগুলো পড়বা। অলিগোডেন্ড্রোসাইট, তারপরে হচ্ছে এপেন্ডাইমাল সেল, মাইক্রো আচ্ছা না মাইক্রোগ্লিয়া বলবো না, মাইক্রোগ্লিয়া অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ অরিজিন, তো এখানে পাওয়া যায় ভাইমেন্টিন। যাই হোক, তাহলে আমি কি বললাম, কেরাটিন পাওয়া যাবে এপিথেলিয়াল সেলে, ডেসমিন পাওয়া যাবে মাসেল সেলে, ভাইমেন্টিন পাওয়া যাবে মেজেনকাইমাল সেলে অর্থাৎ ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট এবং ম্যাক্রোফেজ। নিউরোফিলামেন্ট পাওয়া যাবে নিউরনে এবং গ্লিয়াল ফিলামেন্ট পাওয়া যাবে গ্লিয়াল সেলে। আরেকটা আছে, আরেকটা মাইক্রোফিলামেন্ট সরি আরেকটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটার নাম হচ্ছে ল্যামিন। এটা হচ্ছে সব সেলেই পাওয়া যায়, তবে এটা শুধুমাত্র সেলের নিউক্লিয়াসে পাওয়া যায়, সব সেলের নিউক্লিয়াসে পাওয়া যায়। সো এটা it is not exclusive to any cell, but these are exclusive to individual types of cell. তো
তো এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ইম্পর্টেন্স কি সেটা তোমরা এর ফাংশনে বুঝতে পেরেছো, যে ইট ইজ দ্য মেইন স্ট্রাকচার সাপোর্ট অফ দ্য সেল, এবং ইট অ্যাঙ্করস দ্য নিউক্লিয়াস টু ইটস প্লেস, এবং এটা সেলকে এক্সটার্নাল ফোর্স থেকে রক্ষা করে। বাট আমাদের বা ডাক্তারদের জন্য এটি ইম্পর্টেন্ট কি, আমাদের কাছে অনেক রকম ডায়াগনস্টিক মার্কার আছে, যে ডায়াগনস্টিক মার্কার দেখে আমরা বলে দিতে পারি যে এই সেলটা কোথা থেকে অরিজিন হয়েছে। সাপোজ তোমাকে মাইক্রোস্কোপের নিচে একটা সেল দেখতে বললো এবং তোমাকে বললো যে এটা কি সেল, তুমি হয়তো বুঝতে পারতেছো না, তুমি বলবা যে আমি জানতে চাই যে এর ভিতরে কোন ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা আছে। সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি কিছু ক্লু পাবো যে এটা কোন জায়গা থেকে এসেছে, সেলটা কি অরিজিন। তো আমাদের কাছে কিছু টেকনিক আছে, ডায়াগনস্টিক টেকনিক, সে টেকনিককে বলা হয় ইমিউনোসাইটোকেমিস্ট্রি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই ইমিউনোসাইটোকেমিস্ট্রি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে আমরা এই 5 রকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোনটা আছে সেটা আইডেন্টিফাই করতে পারি, এবং যদি আমরা বুঝে যাই যে এখানে একটা নির্দিষ্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে, তাহলে আমরা ওই সেলটার অরিজিনও বলে দিতে পারবো যে এই সেলটা ওই জায়গা থেকে আসছে। এটা ইম্পর্টেন্ট কেন, তোমরা সবাই ক্যান্সারের নাম শুনেছো, কোন একটা ক্যান্সার, এটা কোন সেলের ক্যান্সার, কোন টিস্যুর ক্যান্সার, বা ক্যান্সার তো ছড়ায় যায় তাই না, এক জায়গার ক্যান্সার আরেক জায়গায় ছড়ায় যায়, কোন একটা জায়গার ক্যান্সারটা কোন জায়গা থেকে কোন ধরনের টিস্যু থেকে এসেছে, এগুলো বোঝার জন্য আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোনটা আছে সেই সেলটাতে সেটাকে ইউজ করি। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের যেমন একটা সেলের জন্য কাজ আছে, ঠিক তেমনি ডাক্তারদের ডায়াগনোসিসও হেল্প করে, এরকম একটা রোল আছে, যেই টেকনিকের মাধ্যমে আমরা একটা সেলে কোন টাইপের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে বের করতে পারি, সেটাকে বলা হয় ইমিউনোসাইটোকেমিস্ট্রি অথবা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি একটু সেন্ট্রিওলে। সেন্ট্রিওলে আমরা একটু আগে কি বলেছি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলো। ভাইয়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রো ফিলামেন্টের মধ্যে ভাইয়া স্ট্রাকচারাল ডিফারেন্সটা কিরকম? আচ্ছা, ইন্টারমিডিয়েট মানে তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মাইক্রো ফিলামেন্টের স্ট্রাকচার মানে ডিফারেন্সটা আসলে আমি নিজে ইম্পর্টেন্ট ভাবে স্টাডি করে এখনো তোমাদেরকে দেখাইনি কারণ এটার স্ট্রাকচারটা আসলে জানতে চায় না। 5 রকম ইন্টারমিডিয়েট ফিলামেন্টের স্ট্রাকচার, বেসিক্যালি 5 রকম। ঠিক আছে, তোমাদের জন্য বা আমার নিজের জন্য এই জিনিসটা মানে এলাবোরেট করা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বাট আফটার অল দিনের শেষে মানে এটা আমাদের জন্য একদমই ইম্পর্টেন্ট না। তোমরা যখন ল্যাংম্যানে যাবা, সরি ল্যাংম্যান না কি বললাম, জাঙ্কুয়ারে তো কিন্তু এটা নিয়ে কোনো কিছুই বেসিক্যালি বলা নেই। তবে যেহেতু নাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এখানেও তোমার ফিলামেন্টাস একটা স্ট্রাকচার এবং এখানেও তোমার একটা ইউনিট একটা স্ট্রাকচার আছে। তবে 5 রকম বা 6 রকম তো মেইন, আবার আরো অনেক রকম ভেরিয়েশন আছে, এজন্য এটা নিয়ে আসলে জানতে চায় না কখনোই, এটা বইও ওভাবে নাই আর কি। মানে ঠিক আছে ভাইয়া, এটা আমার নিজেরও জানা নেই, তোমাদেরও জানার দরকার নেই। তোমাদের কি ক্লাসে মানে পড়িয়েছিল কিনা, যদি পড়িয়ে থাকে তাহলে বলো, তাহলে আমি তোমাদেরকে এটা দেখে বলবো না। তো তোমাদের ক্লাসে এটা বলেছিল স্ট্রাকচার এটার? না ভাই, এমনি জানার জন্য। আচ্ছা আচ্ছা, যদি জানার জন্য হয়ে থাকে তাহলে খুবই মানে ভালো, বাট আনফরচুনেটলি আমি নিজেও জানি না এবং জানার চেষ্টাও করি নাই, কারণ এটা আমাদেরও কখনো ফার্স্ট ইয়ার থেকে পড়ায় নাই, এরপরে লাগেও নাই কখনো, এরকম আমি এটা বইও খুঁজে পাইনি। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে এটা এলাবোরেট করিনি। জাস্ট যে অংশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভাইভাতে জিজ্ঞেস করবে যেটা, এবং রিটেন আসবে যেটা, বেসিক্যালি ডাক্তারি করার জন্য যেহেতুকু লাগবে খালি সেটাই বলছি আর কি। ওকে জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর হচ্ছে যে এই যে কেরাটিন যে জিনিসটা, কেরাটিনটা হচ্ছে যে আমরা যখন স্কিন পড়াবো, স্কিনের হিস্টোলজি, তখন আমরা কেরাটিন নিয়ে কথা বলবো আলাদা করে। এখন সমস্যা নেই, এখন জাস্ট যা বললাম অতটুকু ভালো করে খেয়াল রাখো। ওকে আচ্ছা ভাইয়া গ্লিয়াল সেলটা আবার একটু বলবেন কাইন্ডলি? আচ্ছা, তুমি কি সিএনএস পড়েছো এখন আপু? তোমাদের কলেজে সিএনএস শুরু করেছে এখনো? আচ্ছা না ভাইয়া। আচ্ছা, আমরা যখন সিএনএস পড়বো আমরা দেখবো যে সিএনএস এ কিছু সেল আছে তোমার নিউরন, যেগুলো একদম সিএনএস এর মেইন কাজ করে, আর কিছু সেল আছে যারা নিউরনকে সাপোর্ট করে নানাভাবে। যে সেলগুলো নিউরনকে সাপোর্ট করে নানাভাবে, ওই সেলগুলোকে এক কথায় বলা হয় গ্লিয়াল সেল। এই গ্লিয়াল সেল অনেক রকম আছে, উদাহরণ হচ্ছে অ্যাস্ট্রোসাইট, যারা নিউরনকে মানে নিউট্রিশন দেয়,
অলিগোডেন্ড্রোসাইট যারা নিউরনের চারপাশে মায়েলিন শীথ তৈরি করে, এপেন্ডাইমাল সেল যারা হচ্ছে তোমার যে ভেন্ট্রিকলগুলো আছে ফার্স্ট মানে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, সেন্ট্রাল ক্যানাল, ওগুলোকে ওরা লাইনিং করে। এটা এখন বললে তুমি এমনিতেও ভালো মতো বুঝবা না, এই জন্য আমি এখন এতটা এলাবোরেট করিনি। এখন আচ্ছা সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। যে কোয়েশ্চেন করেছিলে গ্লিয়াল সেল, সে কতটুকু শুনেছে একটু বলো তো। হ্যালো, গ্লিয়াল সেল মানে নিউরনকে সাহায্যকারী সেল এরকম কিছু একটা শুনছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের যে সিএনএস, সেই সিএনএস এ মেইন যে সেলগুলা মানে নার্ভের ইম্পালস কন্ডাকশনে সাহায্য করে, সেই সেলকে বলা হয় নিউরন। আর যেই সেলগুলা এই নিউরনকে সাপোর্ট করে সেটাকে বলা হয় গ্লিয়াল সেল। মানে বেসিক্যালি রাজ দরবারে রাজা হচ্ছে নিউরন, আর রাজার যত তোমার সাঙ্গপাঙ্গ আছে সাপোর্টিং স্টাফ, ওরা হচ্ছে গ্লিয়াল সেল। তো যেমন অ্যাস্ট্রোসাইট আছে, অ্যাস্ট্রোসাইট হচ্ছে নিউরনকে নিউট্রিশন দেয়। অলিগোডেন্ড্রোসাইট আছে, সে হচ্ছে নিউরনকে চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে নিউরনের চারপাশে মায়েলিন শীথ তৈরি করে। আর এপেন্ডাইমাল সেল আছে, এটা হচ্ছে যে তোমরা যখন সিএনএস এ সেন্ট্রাল ক্যানাল ভেন্ট্রিকল গুলা পড়বা, তখন দেখবা যে ওই ভেন্ট্রিকল গুলো লাইনিং করে হচ্ছে এপেন্ডাইমাল সেল। এটা এখন তোমাদেরকে এলাবোরেটলি জানার কোনো দরকার নাই যারা এখনো সিএনএস পড়নি। জাস্ট গ্লিয়াল সেল যে সিএনএস এর সাপোর্টিং সেল, এটাই জাস্ট জেনে রাখো। সিএনএস এর মেইন সেল হচ্ছে নিউরন, আর সাপোর্টিং সেল হচ্ছে গ্লিয়াল সেল। ওকে, আপাতত এতটুকু মাথায় রাখো জাস্ট। আচ্ছা ওয়েট, আমরা তো শেয়ার স্ক্রিনই করিনি, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা, এতক্ষণ কি স্ক্রিন শেয়ার হচ্ছিল? আমি যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এগুলো পড়ালাম। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমার নেটটা আজকে বেশ ঝামেলা করতেছে, সরি। আমি তো আচ্ছা, এরপরে হচ্ছে আমি তাহলে সেন্ট্রিওলটা শুরু করি। সেন্ট্রিওলটা হচ্ছে যে বেসিক্যালি খুবই সহজ একটা জিনিস। আমাকে কেউ একজন তাহলে, আচ্ছা কারো বলতে হবে না, আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যে মাইক্রোটিউবিউল কোন কোন জিনিসের স্ট্রাকচারাল কোর ফর্ম করে। একটা হচ্ছে সিলিয়া, একটা হচ্ছে ফ্লাজেলা, সেন্ট্রিওল এন্ড ব্যাসেল। হ্যাঁ, একটা হচ্ছে সেন্ট্রিওল, আর একটা হচ্ছে বেসাল বডি। তো তো হচ্ছে তোমার আমরা সিলিয়া ফ্লাজেলা পড়বো সামনে। সেন্ট্রিওলটা এখন জাস্ট একটু জেনে নেই। এটা কি কিছু না, ইট ইজ মেড অফ মাইক্রোটিউবিউলস। সিলিন্ড্রিক্যাল পেয়ার স্ট্রাকচার এরকম একটা থাকে, তার ঠিক পারপেন্ডিকুলারলি এরকম আরেকটা থাকে। এই একটা সেন্ট্রিওল, একটা সেন্ট্রিওল, একটা সেলে এরকম দুইটা সেন্ট্রিওল থাকে। সিলিন্ড্রিক্যাল পেয়ার স্ট্রাকচার, পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং লোকেশন কোথায়? ইট ইজ সিচুয়েটেড ক্লোজ টু দ্য নিউক্লিয়াস। এবং এটা কোন জায়গায় থাকে? সেন্ট্রোজোমের মধ্যে থাকে। সেন্ট্রোজোমের মধ্যে থাকে, সেন্ট্রোজোমের মধ্যে থাকে। আর ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা কোন সেলে পাওয়া যায়? ইট ইজ ফাউন্ড ইন অল সেলস বাট ইনঅ্যাক্টিভ ইন পার্মানেন্ট সেল। এমন না যেটা পার্মানেন্ট সেলে অ্যাবসেন্ট থাকে, এটা পার্মানেন্ট সেলেও থাকে বাট ইনঅ্যাক্টিভ থাকে। এখন এরপরে জিজ্ঞেস করতে পারে যে পার্মানেন্ট সেল কোনটা কোনটা? নিউরন, কার্ডিয়াক মাসেল এবং স্কেলেটাল মাসেল, এই তিনটা হচ্ছে পার্মানেন্ট সেল। এই সেলগুলোতেও সেন্ট্রাল থাকে, বাট এখানে সেন্ট্রালগুলা
ইনঅ্যাক্টিভ থাকে। তো তাহলে আমরা ফাংশনটা ফার্স্ট একটু জেনে নেই, তারপর স্ট্রাকচারটা জানি। মাইটোটিক স্পিন্ডল ফরমেশন ডিউরিং সেল ডিভিশন। মাইটোটিক স্পিন্ডল ফরমেশন ডিউরিং সেল ডিভিশন, এটা তোমরা অনেকেই হয়তো জানো। সেল ডিভিশনের সময় এরকম সেন্ট্রাল তো ফার্স্টে একটা থাকে, মানে সরি এক জোড়া থাকে, দাঁড়াও, এক জোড়া থাকে। তো এরকম এরা কি করে, এরা ফার্স্টে এরা রেপ্লিকেট করে দুই প্রান্তে চলে যায়, দেন দুই প্রান্ত থেকে তোমার অ্যাস্টার তন্তু মানে মানে বিচ্ছুরণ করে, সেখান থেকে যাক এত ডিটেলস লাগবে না, সেখান থেকে তারা মাইক্রোটিউবুলগুলোকে এভাবে প্রোট্রুড করে দেয়। তো তখন এরকম একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যায়। ওকে, তো বেসিক্যালি সেন্ট্রিওল নর্মাল সেলে থাকে একটা, ডিভাইড হওয়ার সময় তারা চারটা হয়ে যায় এবং দুই প্রান্তে চলে যায়। এই দুই প্রান্ত হচ্ছে দুইটা মেরু হিসেবে কাজ করে স্পিন্ডল যন্ত্রের। আচ্ছা, তাহলে মাইটোটিক স্পিন্ডল ফরমেশন ডিউরিং সেল ডিভিশন আর বেসাল বডি ফরমেশন। বেসাল বডি ফরমেশন এটা কি, এটা আমরা একটু পরে চলে আসতেছি, বলতেছি। এখন একটু দেখো যে এই যে এই যে সেন্ট্রিওলটা, এই সেন্ট্রিওলটা কিভাবে তৈরি হয় একটু দেখো। তোমার মানে মানে ফার্স্টে এই জিনিসটার উপর একটু ফোকাস করো। একটু দেখো, এ হচ্ছে একটা মাইক্রোটিউবিউল ট্রিপলেট। এই যে এই জিনিসটা একটা সিঙ্গেল মাইক্রোটিউবিউল, এই পুরো জিনিসটা, এই যে লম্বা লম্বি ভাবে পুরো জিনিসটা যে বিন্যস্ত হচ্ছে, এটা হচ্ছে একটা মাইক্রোটিউবিউল। এরকম তিনটা মাইক্রোটিউবিউল একদম কাছাকাছি, একটার কাছাকাছি আরেকটা এসে সন্নিবিষ্ট হয় এরকম করে। এই জিনিসটাকে বলা হয় মাইক্রোটিউবিউল ট্রিপলেট। মাইক্রোটিউবিউল ট্রিপলেট। এরকম 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট খুব ক্লোজলি অর্গানাইজড হয় একজনের সাথে আরেকজন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট এরকম অর্গানাইজড হয়, মানে প্যারালালি এবং লংগিটিউডিনালি একজন আরেকজনের সাথে অর্গানাইজড হয়, হয়ে একটা সিঙ্গেল সেন্ট্রিওল বানায়, একটা সিঙ্গেল সেন্ট্রিওল বানায়। তাহলে একটা সিঙ্গেল সেন্ট্রিওলে কি আছে, 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট। তার মানে মোট কয়টা মাইক্রোটিউবিউল আছে, মোট 27টা মাইক্রোটিউবিউল আছে। 27টা মাইক্রোটিউবিউল আছে, 3 into 9, তাহলে মোট 9 সেটের ট্রিপলেট আছে, মোট 9 সেটের মাইক্রোটিউবিউল আছে। প্রত্যেক সেটে মাইক্রোটিউবিউল আছে তিনটা করে। এবং এই যে তোমার একটা সিঙ্গেল সেটের যে মাইক্রোটিউবিউল, এই তিনটার আবার নাম আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এতে হচ্ছে আমরা যদি এতে ক্রস সেকশন করি এরকম হবে, এর হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এতে 13টা হেটেরোডাইমার নিয়ে একটা স্পাইরাল ফর্ম হয়। বাট বি এবং সি তে দেখো কি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10। বিতে তার নিজের থাকে 10টা, বাকি 3টা সে ওই যে এ থেকে শেয়ার করে। সিতেও একই, সিতে তার নিজের থাকে 10টা হেটেরোডাইমার, বাকি 3টা সে বি থেকে শেয়ার করে। তাহলে এতে থাকে 13টা হেটেরোডাইমার, বি এবং সিতে থাকে 10টা করে হেটেরোডাইমার। এভাবে একটা ট্রিপলেট তৈরি হয় এবং এরকম 9টা ট্রিপলেট প্যারালালি অর্গানাইজড হয়ে একটা সিঙ্গেল সেন্ট্রিওল ফর্ম করে। আর দুইটা সেন্ট্রিওল একটার সাথে একটা পারপেন্ডিকুলারলি অর্গানাইজ থাকে। তারা যে জায়গাটুকু জুড়ে থাকে সেই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের আরেকটা নাম হচ্ছে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। এই সেন্ট্রোজোমের একটা নাম কি, মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা একটু জানলাম। 9 evenly placed parallel units arranged longitudinally joined to each other, অর্থাৎ 9 sets of microtubule arranged in triplets। প্রত্যেকটা ট্রিপলেটে এ, বি এবং সি মাইক্রোটিউবিউল আছে।
এ তে হচ্ছে 13টা টিউবুলিন ডাইমার এবং বি এবং সি তে হচ্ছে 10টা করে টিউবুলিন ডাইমার। তাহলে এ এবং বি মানে তাহলে এ হচ্ছে একটা কমপ্লিট মাইক্রোটিউবিউল আর বি এবং সি হচ্ছে ইনকমপ্লিট মাইক্রোটিউবিউল। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে জিজ্ঞেস করো ইন্টারাপ্ট করে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ভাইয়া সেন্ট্রিওলটা, হ্যাঁ হ্যাঁ তালহা বলো। ট্রিপলেটস কি দিয়ে কানেক্ট হয়? ট্রিপলেটস তোমার কানেক্টিং প্রোটিন দিয়ে কানেক্ট হয়, হুইচ ইজ আনডিফাইন্ড আর কি, ঠিক আছে। আমি এটা আসলে কোনো নাম বা এদের কথা মানে বলিনি। দাঁড়া আমি একটু দাঁড়া একটু শিওর হয় যে এটার কোনো নাম বইয়ে আছে নাকি, আমাকে একটা মিনিট টাইম দাও। মানে এখানে মানে এদের কোনো নাম দেওয়া হয়নি, এদের নাম জাস্ট দেওয়া যায় কানেক্টিং প্রোটিন, ওকে। আর কিছু স্পেসিফাই করে বলা নেই, জাস্ট কানেক্টিং প্রোটিন নাম দেওয়া, আর কোনো কিছু স্পেসিফিক করা নেই, বুঝছো? ওকে, তাহলে আমরা সেন্ট্রিওলের স্ট্রাকচার এবং বেসিক ফাংশনটা পড়লাম। তাহলে এখন একটু আমরা দেখি সেন্ট্রিওলের সাথে মাইক্রোটিউবিউলের সম্পর্কটা কি, আবার মাইক্রোটিউবিউল থেকে কিভাবে বাকি জিনিসগুলো তৈরি হয়। তাহলে একটু দেখো, ফার্স্টে মাইক্রোটিউবিউল থেকে সেন্ট্রিওল তৈরি হয় কিভাবে? 9টা মাইক্রোটিউবিউল ট্রিপলেট মানে অর্গানাইজড হয়, সেন্ট্রিওল তৈরি হয়। এখন সেন্ট্রিওলটা কি করে? সেন্ট্রিওলটা রিপিটেড রেপ্লিকেশন হয়ে 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 কি তৈরি হয়? প্রোসেন্ট্রিওল। এই প্রোসেন্ট্রিওলটা কি করে? ইট অ্যাকুমুলেটস ইন দ্য অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সেল। প্রোসেন্ট্রিওলগুলো অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সেল অ্যাকুমুলেট করে করে তৈরি করে বেজাল বডি, এবং বেজাল বডি থেকেই তৈরি হয় সিলিয়া এবং ফ্লাজেলা। তাহলে আবার বলি, মাইক্রোটিউবিউল ট্রিপলেটে অর্গানাইজড হয়ে তৈরি করে সেন্ট্রিওল, সেন্ট্রিওল রিপিটেড রেপ্লিকেশন হয়ে তৈরি করে প্রোসেন্ট্রিওল। এই প্রোসেন্ট্রিওলগুলো অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সেলে অ্যাকুমুলেট করে তৈরি করে বেজাল বডি, আর বেজাল বডিটা অ্যাক্টস অ্যাজ অর্গানাইজিং সেন্টার ফর সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। আচ্ছা, আর তোমার বেসিক্যালি তোমার এই যে তোমার সেন্ট্রিওলটা যে রিপিটেড রেপ্লিকেশন হচ্ছে, প্রোসেন্ট্রিওল তৈরি করছে, আলটিমেটলি বেজাল বডির জন্ম দিচ্ছে, এখান থেকে আলটিমেটলি শুধু যে সিলিয়া ফ্লাজেলা হচ্ছে তাই না, এখান থেকে আরো নতুন নতুন মাইক্রোটিউবিউল ফর্ম হয়, এগুলো সেলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমি যে জিনিসটা বললাম, এই হচ্ছে তোমার সেন্ট্রিওল, সরি সেন্ট্রিওল, আর এ হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের আরেকটা নাম কি বললাম? মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। Microtubules are made here and spread to different destination of the cell. So, microtubule organizing center বা centrosome কি হয়? Number, organization and orientation of microtubules are determined. তাহলে microtubule organizing center এ কি হয়? তোমার মাইক্রোটিউবিউল কয়টা তৈরি হবে, কোথায় থাকবে তারা, কোন ওরিয়েন্টেশনে থাকবে, এগুলা ডিটারমাইন্ড হয়। মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টারকে আমরা আগে কি নামে জানতাম? সেন্ট্রোজোম নামে জানতাম, মানে দ্য পার্ট অফ দ্য সাইটোপ্লাজম অ্যারাউন্ড দ্য সেন্ট্রিওলস। আর সেন্ট্রিওল থেকে কিভাবে বেজাল বডি ফর্ম হয়? সেন্ট্রিওলটা রিপিটেড রেপ্লিকেশন হয়ে তৈরি করে প্রোসেন্ট্রিওল। সে প্রোসেন্ট্রিওলটা অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সেলে, দাঁড়াও আমি দেখাচ্ছি, সাপোজ এই হচ্ছে একটা সেল, এখানে হচ্ছে সেন্ট্রিওল আছে, এখান থেকে অনেকগুলো প্রোসেন্ট্রিওল তৈরি হয়ে হয়ে এই জায়গাটাতে সাপোজ মানে তোমার মানে অ্যাকুমুলেট করলো, এই জায়গাটাতে একটা বেজাল বডি ফর্ম হলো, আলটিমেটলি এখান থেকে সিলিয়া বা ফ্লাজেলা ফর্ম হয়ে যাবে। মানে এভাবে বেজাল বডি থেকে মাইক্রোটিউবুলের স্ট্রাকচারাল কোর ফর্ম হয়, সিলিয়া ফ্লাজেলা তৈরি হবে। আমি সিলিয়া ফ্লাজেলা এখনো বলি নাই, এই জন্য এই জিনিসটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এখনই, আমি পরে আরো এলাবোরেট করব যখন সিলিয়া ফ্লাজেলা স্ট্রাকচারটা পড়াবো তখন।
আচ্ছা, তাহলে এই হচ্ছে মাইক্রোটিউবিউল, মানে এই হচ্ছে বেসিক্যালি সাইটোস্কেলেটন। ওকে, আচ্ছা এখন হচ্ছে নামাজের জন্য আমরা ব্রেক দিব 10 মিনিট, তারপর আমরা নিউক্লিয়াসটা পড়াবো। আর নিউক্লিয়াস পড়ালে সেল শেষ হয়ে যাবে। মানে নিউক্লিয়াসটা যদিও জাঙ্কুরাতে পুরো একটা আলাদা চ্যাপ্টার, তবে আমাদের জন্য খুবই অল্প একটু জিনিস জানতে হবে। সো টেনশনের কিছু নেই, আর বড় জোর 15-20 মিনিট লাগবে। তাহলে তোমরা সবাই আসরের নামাজটা তাহলে পড়ে আসো। 10 মিনিট ব্রেক দিচ্ছি, ঠিক 4:30 থেকে আবার শুরু করব। শুরু করতেছি। সো আচ্ছা, আমরা তাহলে নিউক্লিয়াস থেকে শুরু করি। নিউক্লিয়াস, আচ্ছা সবাই জানি এটা ক্লাস 6-7 এর পড়া। পার্টস অফ দ্য নিউক্লিয়াস, 4টা পার্ট বললেই হবে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওয়েট। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের পার্টস আর কি। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন। এই 4টা পার্ট বললেই হবে জাস্ট, আর কিছু বলার দরকার নেই। এখন আসি প্রত্যেকটা নিয়ে কোন জিনিসটা তোমাদের জানতে হবে। ফার্স্টে আসি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনে অনেকগুলা পোর আছে, যেগুলোকে বলে নিউক্লিওপোর। নিউক্লিওপোর, আর এখান দিয়ে আসলে কি হয়, এখান দিয়ে ট্রান্সপোর্ট হয়, জিনিসপত্র যাওয়া আসা করে। এমআরএনএ যাওয়া আসা করে ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, আর প্রোটিন ফ্রম সাইটোপ্লাজম টু নিউক্লিয়াস। সাথে আরেকটা জিনিস অ্যাড করো, রাইবোজোমাল সাব ইউনিটস। রাইবোজোমাল সাব ইউনিটস from nucleus to cytoplasm. একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আমাদের সেলে একটা সিঙ্গেল অর্গানেলই আছে যেটা নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয় এবং সেখান থেকে তৈরি হয়ে দেন সেটা সাইটোপ্লাজমে আসে। The answer is রাইবোজোম। আসলে রাইবোজোম ইটসেলফ তৈরি হয় না, রাইবোজোমের 40S 60S এভাবে তৈরি হয়ে সাব ইউনিটগুলো বের হয়ে সাইটোপ্লাজমে আসে, দেন সাইটোপ্লাজমে সাব ইউনিটগুলো অ্যাসেম্বল হয়ে কমপ্লিট রাইবোজোম ফর্ম করে। তবে এটাই একমাত্র অর্গানেলি যেটা মানে হিউজলি কন্ট্রিবিউটেড বাই নিউক্লিয়াস ইন ইটস মানে অরিজিন আর কি। তাহলে ট্রান্সপোর্ট হয় কি কি, এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, রাইবোজোমাল সাব ইউনিট ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, আর প্রোটিন ফ্রম সাইটোপ্লাজম টু নিউক্লিয়াস। এখন এই যে প্রোটিনগুলা, কি প্রোটিন, অনেক রকম প্রোটিন। যেমন যখন হচ্ছে তোমার মানে ডিএনএ থেকে আমরা যদি ক্রোমাটিন তৈরি করতে চাই, তখন ডিএনএ কে পেঁচানোর জন্য হিস্টোন নামে কিছু প্রোটিনের দরকার হয়, এগুলো আসে। তারপরে যখন তোমার ডিএনএ রেপ্লিকেশন হয় এবং ট্রান্সক্রিপশন হয়, তখন অসংখ্য এনজাইম এবং অসংখ্য রেগুলেটরি প্রোটিন লাগে। এগুলা সব তৈরি মানে আমাদের সেলের যে কোনো প্রোটিন তৈরি হয় কোন অর্গানেলিতে, রাইবোজোমে তৈরি হয়, সেটা নিউক্লিয়াসের বাইরে কিন্তু। সো সেখান থেকে সব রকমের প্রোটিন, সেটা এনজাইম হোক, স্ট্রাকচারাল প্রোটিন হোক, ওইটা যেটা নিউক্লিয়াসে থাকার দরকার সে নিউক্লিয়াসে ঢোকে কিন্তু এই নিউক্লিয়ার পোর্ট দিয়েই বা নিউক্লিয় পোর্ট দিয়ে। তাহলে এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন। আর হচ্ছে নিউক্লিওলাসটা নিয়ে একটু পরে আরেকবার বলবো, একটু পরেই। এক কথায় যদি বলি, it is a non-membranous structure within nucleus. It is a non-membranous structure within nucleus. আচ্ছা, এরপর আর নিউক্লিওপ্লাজম নিয়ে আমাদের কিছুই জানতে হবে না, এটা জাস্ট মানে বেসিক্যালি মানে নিউক্লিয়াসটার ভিতরে যে মাধ্যমে প্রত্যেক নিউক্লিয়াসের জিনিসগুলো ভেসে থাকে ওইটাই নিউক্লিওপ্লাজম, আর কিছু না। এখন আসি ক্রোমাটিন। ক্রোমাটিনটা জানি ইম্পর্টেন্ট কেন। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা সেল হচ্ছে ডিপ্লয়েড সেল। তো ডিপ্লয়েড সেল মানে হচ্ছে আমাদের
প্রত্যেকটা কোষে আমাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে 46 ডিএনএ আছে, 46 ডিএনএ, 46টা ডিএনএ আছে। ডিএনএ গুলা কিন্তু অনেক বড়, অনেক লম্বা একটা জিনিস। এক একটা ডিএনএ লেংথ কিন্তু প্রায় 2 মিটার পর্যন্ত হতে পারে, বাট এত লম্বা হয়ে সে থাকে না, সে অনেক পেঁচায় পেঁচায় কয়েলিং ফর্মে থাকে। একটা ডিএনএ তার সাথে আরো কিছু প্রোটিন, যেমন হিস্টোন জাতীয় কিছু প্রোটিন মিলে মিলে পেঁচায় পেঁচায় একটা সুতার মতো একটা আকৃতি নেয়। এই সুতার মতো আকৃতিটার নামই হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে ডিএনএ উইথ হিস্টোন ইন এ নন ডিভাইডিং সেল। ডিএনএ উইথ হিস্টোন ইন এ নন ডিভাইডিং সেল। তারপর সেলটা যখন ডিভাইড হওয়া শুরু করে, তখন ক্রোমাটিনটা কি হয়, আরো কয়েলিং হওয়া শুরু করে, অনেক কয়েলিং হওয়া শুরু করে, প্লাস পানি হারানো শুরু করে, ডিহাইড্রেশন হয় এর। হইতে হইতে সে অনেক মোটা এবং খাটো একটা ফর্ম নিয়ে নেয়, ওইটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে এটা কিন্তু একটা ডিভাইডিং সেলে। তাহলে মানে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমাটিন এন্ড ক্রোমোজোম, ক্রোমাটিন হচ্ছে আনকয়েলড এবং অলমোস্ট ইনভিজিবল ডিএনএ এন্ড হিস্টোন seen in a non-dividing cell. আর যদি ক্রোমোজোম বলে, it is a very coiled and dehydrated form of chromatin seen in a dividing cell which is very much easily visible. তাহলে ক্রোমাটিন, strands of DNA attached to protein histone. আচ্ছা, তাহলে এই যে আমি যে বলছিলাম না 46টা ডিএনএ, এই 46টা ডিএনএ 46টা ক্রোমাটিন হয়ে থাকে একটা সেলের নিউক্লিয়াসের ভিতরে। আর মাইটোসিসের সময় এদেরকে 46টা ক্রোমোজোম হিসেবে দেখা যায় ডিপ্লয়েড সেলে শুধু, আর হ্যাপ্লয়েড সেলে 46টা না 23টা। আচ্ছা, তাহলে নন ডিভাইডিং সেল মানে কোন ফেজ? ইন্টারফেজ। তাহলে ইট ইজ দ্য রিল্যাক্সড আনকয়েলড ফর্ম অফ ক্রোমোজোম সিন ইন ইন্টারফেজ নিউক্লিয়াস। আর ক্রোমোজোম কি? এটা হচ্ছে ডিউরিং মাইটোসিস দ্য ক্রোমাটিন বিকামস ভেরি কয়েলড এবং তারা ভিজিবল হয়ে যায়। হাইলি কনডেন্সড ফর্ম অফ ক্রোমাটিন ভিজিবল ডিউরিং সেল ডিভিশন। তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোমের বেসিক ডিফারেন্সটা সবাই বুঝতে পারছো আশা করি। ক্রোমাটিন হচ্ছে এরকম একটা আনকয়েলড একটা সুতা, এরকম। তুমি যদি এটাকে অনেক কয়েল কর, প্যাচালে এটা এরকম গুটি পাকায় যায়, তখন এই জিনিসটা এরকম মোটা এবং খাটো হয়ে যায়। এই ফর্মটাকে আমরা তখন কি বলি? এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, তারপরে ভাইয়া ক্রোমাটিডটা কি? ক্রোমাটিনেরই একটা অংশ, মানে কয়েক দুইটা ক্রোমাটিড হচ্ছে, আমি তোমাকে একটু বলি, একটা সেলে থাকে 46টা ক্রোমাটিন 46টা। তো আলটিমেটলি মাইটোসিসের সময় তারা তো দুই সেলে 46টা পাঠিয়ে দেওয়া লাগবে না। তো জিনিসটা কি হয়, ওই যে তোমার মাইটোসিসের যে এস ফেজ আছে, একটু হোল্ড করো তো, আসতেছি।
সরি ফর দ্য ইন্টারাপশন। তো এখন তোমার সেল ডিভিশনের সময় কি হয়, এরকম একটা ক্রোমাটিন ভাগ হয়ে এরকম ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ক্রোমাটিনটা ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়, তখন প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড। যখন এটা একটা সিঙ্গেল মানে জিনিস ছিল তখন এটার নাম ছিল ক্রোমাটিন, যখন এটা ডাবল স্ট্র্যান্ড হয়ে গেল এরকম তখন নাম হয়ে যায় ক্রোমাটিড। আর ডাবল হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, এই দুইটা আলটিমেটলি দুইটা সেলে চলে যাবে, এটাই উদ্দেশ্য। তাহলে ক্রোমাটিন আর ক্রোমাটিডের পার্থক্যটা বুঝতে পারছো, যে জিজ্ঞেস করছিলা? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা এখন তাহলে আমরা একটু ক্রোমাটিনের ক্লাসিফিকেশনে যাই। এটা খুবই মানে ইম্পর্টেন্ট। ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা যায় বেসিক্যালি। কিসের উপর ভিত্তি করে? অ্যাকর্ডিং টু ট্রান্সক্রিপশন অ্যাবিলিটি ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা যায়, হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। তোমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কনসেপ্ট দেই, যে আমাদের ধরো মাথার চুলের যেই সেল, সেখানে যেরকম 46 ক্রোমোজোম আছে, ঠিক তেমনি আমাদের যেই মানে ধরো সাপোজ হার্টের যেই কার্ডিয়াক মায়োসাইট, সেখানে কিন্তু 46টা ক্রোমোজোমই আছে। এক মানে ক্রোমোজোম মানে ওই ডিএনএ আর কি, ডিএনএ আছে একদম একই, কিন্তু এখানে যে 46টা ডিএনএ, এখানেও ঠিক সেই 46টা ডিএনএ। তবে প্রবলেম মানে 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 ব্যাপারটা যেটা, আমাদের সমস্ত সেলে 46টা ডিএনএ আছে, একই ডিএনএ, সেম সব সেলে 46টা করে ডিএনএ আছে, একদম একই। তবে সমস্ত সেলে সমস্ত ডিএনএ অ্যাক্টিভ থাকে না। যেই সেলের যেই কাজ, সেই কাজ করার জন্য যেই ডিএনএ কে অ্যাক্টিভ থাকতে হয়, শুধু সেই ডিএনএটি অ্যাক্টিভ থাকে, বাকি ডিএনএ গুলো জাস্ট সুইচড অফ থাকে। যেমন আমাদের মাথার চুলে যেই কোষগুলা, তাদের কাজ হচ্ছে যে চুলের রংটা যেন কালো হয় বা যেই কালারই হয় সেটা, এবং চুলের মানে মানে হেয়ার স্ট্র্যান্ডের সেই শেপ এন্ড স্ট্রাকচার যেন মেনটেন হয়। এটা করার জন্য ডিএনএ থেকে যেই কাজগুলো করতে হবে শুধু সেই ডিএনএ গুলো অ্যাক্টিভ থাকে। আবার আমরা যদি আমাদের মায়োকার্ডিয়ামের একটা সেলের কথা চিন্তা করি, সেখানে সেই সেলের কাজটা চালানোর জন্য যেই ডিএনএ গুলো এক্সপ্রেস হওয়া প্রয়োজন, শুধুমাত্র সেই ডিএনএ গুলো এক্সপ্রেস হবে, বাকি ডিএনএ গুলো জাস্ট সুইচড অফ থাকবে। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো, ডিএনএ, আরএনএ, প্রোটিন। একটা সেল তার সমস্ত কাজ করে থাকে প্রোটিনের মাধ্যমে, in the form of enzyme or hormone or structure etc. আর প্রোটিনটা কোন প্রোটিন তৈরি হবে তার সংকেতটা আলটিমেটলি কে দিচ্ছে? ডিএনএ। আর সেলের ভিতরে ডিএনএটা কি ফর্মে থাকে? ক্রোমাটিন ফর্মে থাকে। তো ডিএনএ থেকে আরএনএ যে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। তো এই প্রসিডিউরটা যদি চলমান থাকে, তখন আমরা বলি যে এই ডিএনএটা এক্সপ্রেস হচ্ছে, ডিএনএ এক্সপ্রেশন বলে এটাকে। একটা কোষে ডিএনএ আছে কয়টা? 46টা। তো কোন একটা সেলের কাজ করার জন্য শুধুমাত্র যেই ডিএনএ, আবার ডিএনএ কিন্তু অনেক বড় একটা জিনিস, একটা ডিএনএ তে অনেক অসংখ্য জিন থাকে। তো ডিএনএ এর কোন একটা নির্দিষ্ট অংশের ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ তৈরি হয়, সেখান থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে বেসিক্যালি আমাদের সব সেলেই একই জিন এবং একই ডিএনএ আছে, তবে সব সেলেই অ্যাট এ টাইম একই ডিএনএ বা একই জিন এক্সপ্রেস হয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি করতেছে না। তো অর্থাৎ একটা কোষে যেই ক্রোমাটিনটা এক্সপ্রেস হচ্ছে, অন্য আরেকটা কোষে সেই ক্রোমাটিনটা যে এক্সপ্রেস হতেই হবে এমনটা না, ওইটা ডিপেন্ড করে ওই কোষের ফাংশনের উপর। তাহলে অ্যাট এ টাইম আমি যদি একটা কোষে মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করি, একটা কোষের নিউক্লিয়াসকে, আমি কি দেখতে পাবো? ওইখানে অনেকগুলা ক্রোমাটিন আছে 46টা, এর মধ্যে অনলি গুটি কয়েকটা ক্রোমাটিন এক্সপ্রেস হচ্ছে, বাকি ক্রোমাটিনগুলো এক্সপ্রেস হচ্ছে না। তো যেই ক্রোমাটিনগুলা এক্সপ্রেস হচ্ছে তাদেরকে আমি এরকম ব্রাইট আকারে দেখতে পাবো, ব্রাইট। আর যে ক্রোমাটিনগুলো এক্সপ্রেস হচ্ছে না তাদেরকে আমি এরকম ডার্ক আকারে দেখতে পাবো। যে ক্রোমাটিনগুলো এক্সপ্রেস হচ্ছে না তারা
নিজেদের মধ্যে গুটি পাকিয়ে কয়েলড হয়ে থাকে, কয়েলড হয়ে গুটি পাকিয়ে থাকে, তারা হচ্ছে মোর ডার্ক স্টেইনিং হয়, তাদেরকে বলা হয় হিটেরোক্রোমাটিন। আর যেই ক্রোমাটিন গুলা এক্সপ্রেস হচ্ছে তারা লেস কয়েলড থাকে, তারা মোর লাইট স্টেইনিং হয় এবং তাদেরকে বলা হয় ইউক্রোমাটিন, তাদেরকে বলা হয় ইউক্রোমাটিন। তাহলে এই বেসিকটা তোমরা কি বুঝতে পেরেছো যে সব কোষেই কিন্তু একই ডিএনএ একই ক্রোমাটিন আছে, তবে সব কোষে সবকিছুই প্রকাশ হয় না, সবকিছু এক্সপ্রেস হয় না। প্রত্যেকটা কোষের ফাংশন অনুসারে যেই ডিএনএটা এক্সপ্রেস হওয়া দরকার শুধুমাত্র সেই ডিএনএটা এক্সপ্রেস হয়। যেই ডিএনএটা এক্সপ্রেস হচ্ছে ওইটাকে আমি কি বলছি, মোর ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, ওটা হচ্ছে লেস কয়েলড এবং ওটা হচ্ছে পেল স্টেইনিং। আর হিটেরোক্রোমাটিনটা কি, মোর কয়েলড, লেস ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ এবং ডার্ক স্টেইনিং। আর হিটেরোক্রোমাটিন পাওয়া যায় মোর টুয়ার্ডস দ্য পেরিফেরি অফ নিউক্লিয়াস, আর ইউক্রোমাটিন হচ্ছে ডিসপার্সড থ্রু আউট দ্য নিউক্লিয়াস। তাহলে এই হচ্ছে হিটেরোক্রোমাটিন। দেখো এই যে এগুলা সব দেখো, এগুলা যেগুলা তোমার পেরিফেরির কাছাকাছি যে ডার্ক স্টেনিং যে এরিয়াগুলা, এগুলো সব হচ্ছে তোমার হেটেরোক্রোমাটিন। আর মাঝখানে যেগুলো ছড়ায় ছিটায় আছে এগুলো বেশিরভাগই হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে আশা করি ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। তাহলে কোন একটা সেল যদি অনেক অ্যাক্টিভ হয় সেই সেলে হেটেরোক্রোমাটিন বেশি দেখা যাবে, সরি ইউক্রোমাটিন বেশি দেখা যাবে, যেমন ফাইব্রোব্লাস্ট। বাট কোন একটা সেল যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন সেই সেলে ইউক্রোমাটিন বেশি দেখা যাবে। আরে উল্টা বলতেছি আমি, শুধু যে সেলটা বেশি অ্যাক্টিভ ডিভাইডিং সেল সেই সেলে হেটেরোক্রোমাটিন কম দেখতে পাবো, ইউক্রোমাটিন বেশি দেখতে পাবো, এই জন্য মোর লাইট স্টেনিং হবে সেই সেলের নিউক্লিয়াসটা। আর সাপোজ ফাইব্রোসাইট, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ সেল, সো এই সেলে বেশি বেশি হেটেরোক্রোমাটিন দেখা যাবে, নিউক্লিয়াসগুলো হবে স্মল, কনডেন্সড এবং ডার্ক স্টেইনিং। তাহলে আশা করি ক্রোমাটিনের এই ডিফারেন্সটা সবাই বুঝতে পেরেছো। এখন আসি সেক্স ক্রোমাটিন নিয়ে কিছু কথা না বললেই নয়। আমরা কি জানি দেখো, একটা ফিমেলে সেক্স ক্রোমোজোম হচ্ছে এরকম, একটা মেলে সেক্স ক্রোমোজোম হচ্ছে এরকম, ঠিক আছে? তো একটা মেলে কিন্তু এক্স আছে একটাই, ওয়াই আছে একটাই, কিন্তু ফিমেলে দেখো, ফিমেলে এক্স কিন্তু দুইটা আছে, সো একটা কিন্তু বেশি এক্সেস, দরকার নাই ফিমেলের কিন্তু তাও আছে। সো আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন যে ফিমেলের বডিতে দুইটা এক্স ক্রোমোজোমের মধ্যে অনলি একটা, মানে প্রত্যেকটা সেলেই যে দুইটা এক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে অনলি একটা অ্যাক্টিভ থাকে আরেকটা ইনঅ্যাক্টিভ থাকে। এবং এই যে ইনঅ্যাক্টিভ যে থাকে এটা হচ্ছে হোল লাইফ, সারা জীবনই ইনঅ্যাক্টিভ থাকে, আর অন্যটা সারা জীবনই অ্যাক্টিভ থাকে। আর ইনঅ্যাক্টিভ থাকে মানে কি, এই একটা এক্স ক্রোমোজোম সারা জীবনই হেটেরোক্রোমাটিন হয়েই থাকে, আর ফিমেলের অন্য এক্স ক্রোমোজোমটা সারা জীবনই ইউক্রোমাটিন হয়ে থাকে। এটা কিন্তু শুধু ফিমেলের ক্ষেত্রে যাদের একটা এক্সেস এক্স ক্রোমোজোম আছে, মেলে কিন্তু এটা হওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওদের দুইটাই একটা করে আছে, সো দুইটাকেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে যদি কাজ করতে হয়। সো ফিমেলের সেলগুলোতে একটা এক্স ক্রোমোজোম সবসময় হেটেরোক্রোমাটিন হয়ে থাকে। এই যে একটা ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম যেটা হেটেরোক্রোমাটিন হয়ে থাকে এটাকে আমরা কি বলি, বার বডি। এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম, ইট ইজ ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ থ্রু আউট দ্য লাইফ। এটা হচ্ছে একটা হেটেরোক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন আমি কি বলেছিলাম, এদেরকে কেমন দেখা যায়, এরা নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি এরকম কালো কালো, মানে এখানে তো সাদা কালো ছবি, মানে এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে সাদা কালো দেখা যাচ্ছে। আমরা যদি হেমাটক্সিলিন ইওসিন যে স্টেইনটা দেই সেখানে এগুলাকে আমরা ব্লু দেখতে পাবো, ব্লু মানে বেজোফিলিক দেখতে পাবো, বেজোফিলিক ক্লাম্প ক্লোজ টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে বার বডিটাও যেহেতু একটা হেটেরোক্রোমাটিন, এটাও বেজোফিলিক ক্লাম্প ফাউন্ড ক্লোজ টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন। আর এছাড়া আমাদের বডির যে নিউট্রোফিল সেখানে বার বডিটা একটা স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে থাকে, স্পেসিফিক অ্যাপিয়ারেন্স নিয়ে থাকে, ওটাকে বলা হয় ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। মানে এই যদি হয় একটা নিউট্রোফিল, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এটার কাছাকাছি এরকম অনেকটা ড্রামস্টিকের মতো
অ্যাপিয়ারেন্স নিয়ে থাকে বার বডিটা। তাহলে যাই হোক, বার বডিটা ফাউন্ড ইন ফিমেল, নট ইন মেল। In female, one X chromosome is active, the other is inactive, and it is called bar body. এখন এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে আমরা একটা বাচ্চা অথবা একটা ফিটাস শিওর না এটা কি মেল না ফিমেল, চোখে দেখে বুঝতে পারতেছি না, ডাউটফুল কেস। তো সেই ডাউটফুল কেসে আমরা জেনেটিক সেক্স ডিটারমাইন করার জন্য আমরা বার বডি আছে কিনা সেটা দেখি। একটা সেলে যদি বার বডি থাকে তার মানে কি? নর্মালি তার সেলে একটা এক্স ক্রোমোজোম বেশি আছে, অর্থাৎ XX। নর্মাল যা থাকার কথা একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ, ওই একটা ইনঅ্যাক্টিভটাই বার বডি হিসেবে আছে। তাহলে দেখো মেইলে কোনো বার বডি দেখা যায় না, বাট ফিমেলে এরকম বার বডি দেখা যায়, অর্থাৎ ফিমেলে একটা এক্সট্রা কপি অফ এক্স ক্রোমোজোম আছে। এছাড়া অনেক সময় সেক্স ক্রোমোজোমাল অ্যানোমালিজও দেখা যায়। যেমন ক্লাইনফেল্টার সিনড্রোমটা কি? XXY। আমরা ওদের Y ক্রোমোজোমও পাবো কিন্তু বার বডিও পাবো, ক্লাইনফেল্টার সিনড্রোম। অথবা যদি XXX হয় তখন আমরা ওদের সেলে দুইটা বার বডি পাবো, একটা অ্যাক্টিভ থাকবে কিন্তু আর বাকি দুইটাই ইনঅ্যাক্টিভ থাকবে, সো দুইটা বার বডি পাবো প্রত্যেকটা সেলে। আর টার্নার সিনড্রোমটা কিরকম হয়? XO। সো আমরা ওদের কোনো Y ক্রোমোজোম পাবো না, ওদেরকে বাইরে থেকে দেখতে ফিমেল মনে হবে কিন্তু ওদের কোনো বার বডিও থাকবে না, কারণ ওদের কিন্তু এক্স ক্রোমোজোম একটাই। আশা করি তোমরা বার বডির এই ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? জেনেটিক সেক্স ডিটারমিনেশন ইন ডাউটফুল কেসেস and to see chromosomal anomalies, sex chromosomal anomalies। আচ্ছা, আর লাস্টে হচ্ছে যে নিউক্লিওলাস, এটা নিয়ে অল্প দু একটা কথা। নিউক্লিওলাসের কাজ হচ্ছে, আচ্ছা আরএনএ হচ্ছে তিন রকম, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। এমআরএনএ দিয়ে হচ্ছে তোমার ট্রান্সলেশন হয়, ওইটা আমরা হয়তো পড়েছি অনেক আগে বা বায়োকেমে পড়বো লাস্ট কার্ডে। আর আরএনএটা কি করে? আচ্ছা, টিআরএনএ দিয়েও ট্রান্সলেশন হয়, তাহলে এমআরএনএ আর টিআরএনএ দিয়ে ট্রান্সলেশন হয়। আর আরএনএ কি করে? আর আরএনএ এর সাথে কিছু প্রোটিন একসাথে মিলে তৈরি করে রাইবোজোমাল সাব ইউনিট, অর্থাৎ 60S সাব ইউনিট এবং 40S সাব ইউনিট। এগুলো কোথায় তৈরি হয়? ফার্স্টে আর আরএনএটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় তোমার নিউক্লিওলাসে। দেন সাইটোপ্লাজম থেকে আসা প্রোটিন এই আরএনএ এর সাথে মিক্স করে কি তৈরি করে? 60S এবং 40S সাব ইউনিট। অল অফ দিস ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য নিউক্লিয়াস। দেন এই সাব ইউনিটগুলা নিউক্লিয়ার মানে পোর্ট দিয়ে বেরিয়ে যেয়ে সাইটোপ্লাজমে যেয়ে মিলিত হয়ে আলটিমেটলি রাইবোজোম ফর্ম করে। তাহলে নিউক্লিওলাসের কাজ কি? আর আরএনএ সিনথেসিস। যেই আরএনএ গুলা রাইবোজোম তৈরির জন্য দরকার হয় ওগুলাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। এই আর আরএনএ সিনথেসিসের জন্য হচ্ছে নিউক্লিওলাস হচ্ছে জায়গা। তাহলে কি করে এটা? অ্যাসেম্বলি অফ রাইবোজোমাল সাব ইউনিটস। তাহলে আর আরএনএ এবং সাইটোপ্লাজম থেকে আসা প্রোটিন মিলে তৈরি হয় রাইবোজোমাল সাব ইউনিট। সাব ইউনিটস গো আউট দ্য নিউক্লিয়াস এন্ড দে আর অ্যাসেম্বলড ইনটু রাইবোজোম। ওকে, এছাড়া এই যদি হয় নিউক্লিয়াস, এই হয় নিউক্লিওলাস, ক্রোমাটিন গুলা কিন্তু ছড়ায় ছিটায় থাকে। এর মধ্যে 5টা ক্রোমাটিন এর এক প্রান্ত নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে। যে ক্রোমাটিনের এক প্রান্ত নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে তাদেরকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম। কোনটা কোনটা? কয় নাম্বার ক্রোমোজোম? 13, 14, 15, 21, 22। এই 5টা ক্রোমোজোম নিউক্লিওলাসের সাথে অ্যাটাচ থাকে, এদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। তাহলে দিস ইজ অল ইউ নিড টু নো অ্যাবাউট নিউক্লিওলাস। এখন আসি ফাংশন অফ নিউক্লিয়াস। কন্ট্রোলস অল দ্য ফাংশন অফ দ্য সেলস। ফ্যাক্টরি হাউস অফ আরএনএ প্রোডাকশন। 3 রকম আরএনএ এখানে তৈরি হয়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। জেনেটিক ম্যাটেরিয়ালের রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হয়। আচ্ছা ওয়েট, এটা ট্রান্সলেশন না, এটা ট্রান্সক্রিপশন হবে, ঠিক করে নিও। ট্রান্সক্রিপশন হয় আর এটা সেল ডিভিশনেও এটা হেল্প করে, কারণ সেল ডিভিশনে যে ক্যারিওকাইনেসিস যে ধাপটা সেটা কিন্তু পুরোপুরি নিউক্লিয়ার ডিভিশনই। তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখন তোমরা যদি কোনো কোয়েরি থেকে জিজ্ঞেস করো আমাকে একটা মিনিট টাইম দাও, আমি একটু এই টপ পার্ট থেকে রিলেটেড যেই বোর্ড কোশ্চেনগুলো মানে ওগুলো একটু বের করছি আর কি। আমাকে 1 মিনিট 2 মিনিট টাইম দাও, আর এর মধ্যে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা ওয়েট, আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস।
ইনক্লুশন। ইনক্লুশনটা কি আমি আগের দিনই বলেছিলাম, দে আর দ্য নন লিভিং কনস্টিটিউয়েন্টস অফ দ্য সেল। তো জাস্ট ইনক্লুশনের নামগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি ইনক্লুশন আছে। মানে ইনক্লুশন হচ্ছে অর্গানেলের সাথে ডিফারেন্স কি, তারা হচ্ছে নন লিভিং পার্ট অফ দ্য সেল। কি কি দেখো, ফ্যাট ড্রপলেট, যে সেলগুলোতে অনেক বেশি বেশি লিপিড সিনথেসিস হয়, স্টেরয়েড সিনথেসিস হয়, সেখানে বাই প্রোডাক্ট হিসেবে ফ্যাট ড্রপলেট জমে। যেমন কোন কোন সেলে পাওয়া যায় এদেরকে, অ্যাডিপোসাইট যেখানে ফ্যাট তৈরি হয়, অ্যাড্রেনাল কর্টেক্স যেখানে স্টেরয়েড হরমোন তৈরি হয়, লিভার যেখানে ফ্যাটের মেটাবলিজম হয়। মানে এরপর যে ইনক্লুশনটার নাম হচ্ছে গ্লাইকোজেন গ্র্যানিউল। যেই সেলগুলোতে গ্লাইকোজেনের মেটাবলিজম হয়, আইদার ক্যাটাবলিজম অর অ্যানাবলিজম, সেখানেই পাওয়া যায়, যেমন লিভার সেল। তারপর হচ্ছে লাইপোফুসচিন, মানে লাইপোফিউসচিন, বানানটা একটু দেখো, লাইপোফিউসচিন স্পেলিংটা ঠিক এটাই। এটা হচ্ছে মানে যে জিনিসটা আমি সেদিন বলেছিলাম যে ইনক্লুশন তো একটা সেলে জমে, তো একটা সেলে আবার আমি আরেকটা জিনিস বলেছিলাম যে লাইসোজোম যখন তার কাজটা করে, তার ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা করে, এই কাজটা করতে গেলে অনেক রকম বাই প্রোডাক্ট জমে থাকে, যেটাকে আমরা বলেছিলাম রেসিডুয়াল বডি। তো যে সেলগুলা অনেক লং লিভিং সেল, অলমোস্ট পার্মানেন্ট সেল, যেমন নিউরন, কার্ডিয়াক মাসেল, সেখানে বছরের পর বছর ধরে রেসিডুয়াল বডি জমতে 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 এরকম একটা পিগমেন্টেড অ্যাপিয়ারেন্স হয়ে যায়। এটা এগুলাকেই বলা হয় লাইপোফিউসচিন। এটা এক প্রকার ব্রাউন পিগমেন্ট। তাহলে বেসিক্যালি জিনিসটা কি, লং স্ট্যান্ডিং যে সেলগুলা, লং লিভিং সেল, সেখানে বছরের পর বছর লাইসোজোমাল ডাইজেশনের ফলে রেসিডুয়াল বডি জমে জমে যে ইনক্লুশনগুলো দেখা যায়, ওগুলাকে বলা হয় লাইপোফিউসচিন। আর লাস্ট হচ্ছে হেমোসিডেরিন। হেমোসিডেরিন এক প্রকার ইনক্লুশন। তোমরা যারা আয়রনের মেটাবলিজম পড়েছো জানো যে আয়রন হচ্ছে সেলের ভিতরে সঞ্চিত থাকে ফেরিটিন হিসেবে। ফেরিটিন হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণের আয়রন সঞ্চিত থাকতে পারে, বাট যখন দাঁড়াও, একটা সেলের ভিতরে অ্যাপোফেরিটিন নামে কিছু প্রোটিন থাকে। এই অ্যাপোফেরিটিনের সাথে আয়রন মিলে তৈরি হয় ফেরিটিন। তো অ্যাপোফেরিটিন কিন্তু নির্দিষ্ট সংখ্যক থাকে। এখন একটা সেলে সঞ্চিত আয়রনের পরিমাণ যদি অ্যাপোফেরিটিনকে এক্সিড করে যায়, তখন বাকি আয়রনগুলা ফেরিটিন রূপে জমতে পারে না, তারা ক্লাম্প করে 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 জমে, এবং এই জিনিসটার নাম হয় হেমোসিডেরিন। তাহলে হেমোসিডেরিন কি কিছুই না, অ্যাকুমুলেশন অফ আয়রন। আচ্ছা, হেমোসিডেরিন। তাহলে এই হচ্ছে ইনক্লুশন বডির এক্সাম্পল। তাহলে আমি একটু বোর্ড কোয়েশ্চেনগুলো বের করছি, তার আগে তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো। একটা মিনিট টাইম দাও, আমি ওগুলো বের করে আনতেছি। ভাইয়া ফাংশন অফ নিউক্লিওলাসটা একটু মিস হয়ে গেছে, একটু কি দেখা যাবে একবার? হ্যাঁ শিওর। তুমি কি শুনতে পেরেছো? ফাংশন অফ নিউক্লিয়াস না নিউক্লিওলাস? শুনতে পেরেছি, নিউক্লিওলাস। আচ্ছা, এটার ফাংশন, মেইন ফাংশন হচ্ছে আরএনএ সিনথেসিস। এটা আর কোনো ফাংশন আমি বলিনি, ঠিক আছে? আর কোনো ফাংশন বলিনি, বেসিক ফাংশন এটাই, আরএনএ সিনথেসিস। জাস্ট আরএনএটা কিভাবে তৈরি হয় সেটা বলেছিলাম আর কি, ঠিক আছে আপু? তুমি তাও দেখে তুলে নিতে পারো এটা। আর আমি এটা ওইরকম এত মানে একদম যে রিটেন কোয়েশ্চেনের আকারে নোট করছি, জিনিসটা আসলে ওরকম না। তাও যাই হোক, তোমরা যে তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি, তোমরা সেভাবে লিখে নিতে পারো। আমি একটু ইয়ে করছি, দাঁড়াও, বোর্ড কোয়েশ্চেনটা বের ভাইয়া করছি। বেজাল বডিটা যদি একটু কাইন্ডলি আবার বলতেন। আচ্ছা, বেজাল বডি কি একদমই বুঝতে পারোনি, না নাকি তুমি পার্টটা মিস করেছো?
না ভাইয়া ওটা একটু বুঝতে পারিনি, ওটা একটু যদি আচ্ছা, কাইন্ডলি বলতেন। তুমি কি হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিন জিনিসটা বুঝতে পেরেছো? জি ভাইয়া এগুলো বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখো, যারা ফিমেল তাদের একটা এক্স ক্রোমোজোম থাকে, তাদের কিন্তু এক্স ক্রোমোজোম দুইটা থাকে। তো নর্মালি একটা মানুষের একটা এক্স ক্রোমোজোম দিয়েই সব কাজ হয়ে যায়, আরেকটা এক্স ক্রোমোজোম তার জন্য জাস্ট বাড়তি, আর কিছু না। সো ফিমেলদের বডিতে আল্লাহ যে ব্যবস্থাটা করে রাখছেন, একটা এক্স ক্রোমোজোমই অনলি অ্যাক্টিভ থাকবে সবসময় প্রত্যেকটা সেলে, আদার এক্স ক্রোমোজোমটা অলওয়েজ ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। এই যে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম ইন ফিমেল, এটাকে বলা হচ্ছে বার বডি। আর ইনঅ্যাক্টিভ মানে কি? হেটারোক্রোমাটিন। আর হেটারোক্রোমাটিনটা কিরকম ভাইয়া অ্যাপিয়ারেন্স? বার বডি না, বেজাল বডি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বেজাল বডি, সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। বেজাল বডি হচ্ছে কি, এটা আসলে আমি আজকে খুব একটা ভালো করে ব্যাখ্যা করিনি, যখন আমরা সিলিয়া ফ্লাজেলা পড়বো তখন ব্যাখ্যা করব। যাই হোক, দেখো, সাপোজ এই হচ্ছে একটা সেলের অ্যাপিক্যাল সারফেস, এই হচ্ছে বেজাল সারফেস, এই হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল গুলা কি করে? সেন্ট্রিওল গুলা তোমার খুব রিপিটেডলি রেপ্লিকেশন করে প্রোসেন্ট্রিওল নামে কিছু জিনিস তৈরি করে নিয়ার দ্য অ্যাপিক্যাল সারফেস অফ দ্য সেল। এবং এই যে প্রোসেন্ট্রিওল গুলা যে অ্যাকুমুলেট করছে, এই জায়গাটার নাম হচ্ছে বেজাল বডি। এখান থেকেই মাইক্রোটিউবিউল গুলো মানে এভাবে লংগিটিউডিনালি এক্সটেন্ড করে 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 কোর অফ সিলিয়া, কোর অফ ফ্লাজেলা তৈরি করে, যার চারপাশে সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি হয়। তাহলে সিলিয়া এবং ফ্লাজেলার যে বেজে যে অর্গানাইজেশনটা থাকে, ওইটাকে বলা হয় বেজাল বডি। আর এটা আসছে কোত্থেকে? এটা আসছে সেন্ট্রিওল থেকে। ওকে, মাইক্রোটিউবিউল থেকে তৈরি হয় সেন্ট্রিওল, থ্যাংক ইউ ভাইয়া। সেন্ট্রিওল থেকে তৈরি হয় প্রোসেন্ট্রিওল, প্রোসেন্ট্রিওল থেকে তৈরি হয় বেজাল বডি, এখান থেকে তৈরি হয় সিলিয়া এবং ফ্লাজেলা। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ওটা বের করতেছি, কোয়েশ্চেন ব্যাংকটা বের করতেছি। আমাকে টাইম দাও 1 মিনিট, আর এর মধ্যে তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া হ্যাঁ, জি জি আপু বলো। ভাইয়া যখন হাইপোগ্লাইসেমিয়া হবে তখন হচ্ছে এই যে ইনক্লুশনের যে গ্লাইকোজেন গ্র্যানিউল, এটা থেকে কি গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজে কনভার্ট হবে? মানে হচ্ছে যে তোমার আসলে গ্লাইকোজেন গুলা হেপাটোসাইটের ভিতরে স্টোর থাকে। হ্যাঁ, স্টোর হুম। থাকে। তো ওইটাই তোমার ইনক্লুশন আকারে থাকে আর কি, সেলের ভিতরে বেসিক্যালি ইনক্লুশন আকারে থাকে, বুঝছো? ওইটাই মানে তোমার বেসিক্যালি যে গ্লাইকোজেনটা আমরা পাই, ওইটাই তোমার ইনক্লুশন আকারেই থাকে হেপাটোসাইটের ভিতরে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, দেখি আমরা একটু দেখি যে কোন ছবি মানে কোন জিনিসগুলো আমরা কাভার করেছি আর কোন জিনিসগুলো কাভার করি নাই। আচ্ছা, কই গেল? হ্যাঁ, আচ্ছা, ড্র অ্যান্ড লেবেল দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। এটা তোমরা ফিজিওতেও মনে হয় এঁকেছিলা, হিস্ট্রোতেও তোমরা আঁকছো আগেই। জাস্ট ড্র অ্যান্ড লেবেল। এখানে তোমরা খুব সিম্পলি আঁকবা, ফসফোলিপিড বাইলার গুলো যে আঁকবা, জাস্ট ওই তোমার ডায়াগ্রামেটিক ফর্মে আঁকবা, মানে খুব শিল্পীর তুলির আঁচড়ে হওয়ার কোনো দরকার নাই। আর এই জায়গাটাতে তোমরা কোলেস্টেরল দেখাই দিবা। আর আমি আগের দিন যেভাবে পেরিফেরাল প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন এবং ট্রান্সমেমব্রেন প্রোটিন দেখিয়েছিলাম, ওভাবে আঁকতে পারো। তবে তোমরা যে আগে যেভাবে এঁকেছো সেভাবে আঁকলে আমার কাছে মনে হয় এখন বেস্ট হবে, এখন আর স্ট্রাকচার চেঞ্জ করার দরকার নেই।
আচ্ছা, give an account of arrangement of protein in the cell membrane. বেসিক্যালি একটা সেল মেমব্রেনের ছবি আঁকবা, 3 রকম প্রোটিন যে কিভাবে থাকে, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, ছবি এঁকে দিবা। আর এই তো, এটাই, আর কিছু না। give an account of electron microscope fluid mosaic model of, একই জিনিস, এটাই। তোমার একটু ব্যাখ্যা করবা কিভাবে, যে তোমার ফার্স্টে থাকে ফসফোলিপিড বাইলেয়ার, এর মধ্যে থাকে কোলেস্টেরল, তারপর থাকে 3 রকমের প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, আর থাকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, যাদেরকে একসাথে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। রাইট ডাউন দ্য ফাংশনস অফ সেল মেমব্রেন। বেসিক্যালি আমি মানে আগের দিন যেভাবে মানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোলিপিডের ফাংশন বলেছিলাম, ওই তিনটার ফাংশন লিখে দিলে হবে। মানে এটা তোমরা অলরেডি কিন্তু জানো আগে থেকেই, যে প্রোটিনের মানে দাঁড়াও, আমাকে শোনা যাচ্ছে? তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি ভাইয়া। জি ভাই। কিভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, রাইট ডাউন দ্য ফাংশনস অফ সেল মেমব্রেন। এটা বেসিক্যালি তোমার যেমন তুমি ফসফোলিপিড বাইলেয়ার বা মানে লিপিডের যে কাজটা আমি বলেছিলাম, ইট মানে ইট মেইনটেইনস দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন, ডাজ নট অ্যালাউ প্যাসেজ অফ মানে নন পোলার সাবস্টেন্স, মানে সরি, ডাজ নট অ্যালাউ প্যাসেজ অফ ওয়াটার সলিউবল সাবস্টেন্সেস। আর প্রোটিনের কাজ যেটা বলেছিলাম, অনেকগুলা কাজ, ক্যারিয়ার প্রোটিন, চ্যানেল প্রোটিন, তারপর হচ্ছে তোমার ট্রান্সমেমব্রেন প্রোটিন ইত্যাদি। এগুলো এক একটার কাজ এক এক রকম। কোনোটা হচ্ছে যে অ্যালোস প্যাসেজ অফ সাবস্টেন্স, কোনোটা হচ্ছে যে আমার মেইনটেইন স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, এবং কোনোটা হচ্ছে অ্যাক্টস অ্যাজ মেমব্রেন, সরি, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন, সরি, অ্যাক্টস অ্যাজ এনজাইম ইত্যাদি। আর গ্লাইকোক্যালিক্স আর গ্লাইকোলিপিডের কাজ দুইটা বলেছিলাম, মেইনটেইনস দ্য নেগেটিভিটি অফ দ্য সেল, আর একটা বলেছিলাম যে ইট মেইনটেইনস, মানে ইট অ্যাক্টস অ্যাজ সেল সারফেস অ্যান্টিজেন। যাই হোক, স্ট্রাকচার, লোকেশন অ্যান্ড ফাংশনস অফ মাইক্রোভিলাই। এটা এটা মাইক্রোভিলাইটা আমরা এখনো পড়িনি। এটা হচ্ছে আমরা যখন এপিথেলিয়াল টিস্যু পড়বো, এপিথেলিয়াল টিস্যু পড়ার সময় একটা পার্ট থাকবে আমাদের সেল সারফেস মডিফিকেশন, তখন আমরা এটা পড়বো। সো আপাতত এটা হচ্ছে আমরা রাখতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে অর্গানেলি। আচ্ছা, ডিফাইন অর্গানেলি। আচ্ছা, আমরা সেদিন অর্গানেলি আর হচ্ছে ইনক্লুশনের ডিফারেন্স বলেছিলাম। তো দাঁড়াও, তাহলে অর্গানেলি ডেফিনিশনটা আমি সেদিন অফিসিয়ালি বলিনি, তোমরা একটু লিখে নিতে পারো এখন। Organelles are the metabolically active structures, metabolically active structures in the cytoplasm, which are usually permanent, may be membranous or non-membranous, and are necessary for the vital functions of the cell. আবার বলতেছি, they are the metabolically active structures of the cytoplasm, which are usually permanent, may be membranous or non-membranous, and are necessary for the vital structures of the cell. আচ্ছা, enumerate the membrane bound organelles. Enumerate the membrane bound organelles. আচ্ছা, আমাকে কেউ একজন একটু বলো তো, তোমরা ইন্টারমিডিয়েটে কি পড়েছিলা? নন মেমব্রেন বন্ড অর্গানেলস কি কি ছিল? একটা ছিল রাইবোজোম, একটা ছিল প্রোটিয়াজোম, আর আরো কি কোনোটা ছিল? তোমাদের কি খেয়াল আছে ইন্টারমিডিয়েট থেকে? সম্ভবত আবুল হাসান স্যারের বইয়ে ছিল, 3টা অর্গানেলি ছিল আমার যতটুকু মনে পড়ে। ভাইয়া গ্লাইঅক্সিজন নামে একটা ছোট অঙ্গাণু ছিল, বাট ওটা এখন মনে ওটা হয় হিউম্যান সেলে নাই, ওটা, তাই না? তাহলে বেসিক্যালি শোনো, তোমরা একটু যদি আগের দিনের আমি যে একটা ফ্লো চার্ট দেখিয়েছিলাম অর্গানেলি মেমব্রেন বাউন্ড আর নন মেমব্রেন বাউন্ড, ওখানে নন মেমব্রেন বাউন্ডের মধ্যে রাইবোজোম কমা দিয়ে আরেকটা লেখো প্রোটিয়াজোম, ঠিক আছে? প্রোটিয়াজম ছোট একটা অর্গানেলি, ওর ফাংশনটা আমি বলি নাই, এটা এত ইম্পর্টেন্ট না। ওর কাজ হচ্ছে যে যেই প্রোটিনগুলা ঠিক মতো কাজ করতেছে না, ওই প্রোটিনগুলোকে ডিগ্রেড করে ফেলা, এটার নাম হচ্ছে প্রোটিয়াজম। যাই হোক, নেম দ্য ইনক্লুশনস অফ এ টিপিক্যাল সেল অ্যান্ড দেয়ার ফাংশনস, এটা তো আজকে বললামই। নেম দ্য সাইটোস্কেলেটনস অফ দ্য সেল অ্যান্ড দেয়ার ফাংশন, জাস্ট নাম এবং ফাংশন। Give the type, structure and functions of endoplasmic reticulum, এটা বলেছি। স্ট্রাকচারে জাস্ট বলবা কি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
টিউবিউলার অথবা ভেসিকুলার ফর্মে কিছু অর্গানেলি থাকে, এগুলো মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এগুলোর গায়ে যদি রাইবোজোম লাগানো থাকে তখন আমরা এটাকে রাফ বলি, যদি না লাগানো থাকে তাহলে আমরা এটাকে স্মুথ বলি। ফাংশনস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ফাংশন বেসিক্যালি আমি আগের দিন যেটা বলেছিলাম যে ইট ইজ আ পাওয়ার হাউস অফ দ্য সেল। ইট মানে মানে it it participates in the metabolism of protein, lipid and carbohydrate. It is the আমার নেটটা হ্যালো, সরি আমার নেটটা বারবার ডিস্টার্ব করছে। তাহলে আচ্ছা, কোন পর্যন্ত শুনতে পেরেছো তোমরা? হ্যালো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রেটিকুলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আর এলাবোরেট করছি না, যে এটা টিউবিউল বা ভেসিকল বা ভ্যাকুয়াল ফর্মে থাকে। যদি গায়ে রাইবোজোম লাগানো থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে রাফ, আর যদি রাইবোজোম না থাকে তাহলে স্মুথ, এভাবে বলবা। ফাংশনটা আমি আগের দিন বলেছি। স্ট্রাকচার এন্ড ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, এগুলা কিন্তু সব ছবি আঁকতে হবে। ভাইয়া কি স্ক্রিন শেয়ার করেছেন ভাইয়া? আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট। হ্যাঁ, তো তাহলে স্ট্রাকচার এন্ড ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। স্ট্রাকচারটা হচ্ছে তোমার ছবি আঁকবা, একটা আউটার মেমব্রেন থাকবে, একটা ইনার মেমব্রেন থাকবে। এই ইনার মেমব্রেনে অনেকগুলো ফোল্ডিং থাকবে, ফোল্ডিং গুলোকে বলা হবে ক্রিস্টি। আর ফাংশন হচ্ছে কি, পাওয়ার হাউস অফ দ্য সেল। অল দ্য মানে মেজর মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সেল আর পারফর্মড হেয়ার। যেমন কিছু মেটাবলিক প্রসেসের নাম বলে দিবা যেগুলো এখানে হয়, আর লাস্টে বলবা যে ইট অলসো হেল্পস ইন অ্যাপোপ্টোসিস অফ দ্য সেল। তাহলে একটা হচ্ছে পাওয়ার হাউস, একটা হচ্ছে কি কি মেটাবলিক প্রসিডিউর হয় কয়েকটা নাম বলে দিবা, আর লাস্টে বলবা যে ইট ইট হেল্পস ইন দ্য অ্যাপোপ্টোসিস অফ দ্য সেল। ড্র অ্যান্ড লেবেল মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটার কোনো ভালো ছবি আমি তোমাদের আগের দিন দেখাতে পারিনি। এটা হচ্ছে, দাঁড়াও একটা মিনিট, এটা ড্র অ্যান্ড লেবেলিংটা মানে এটা বললেই হবে। এ হচ্ছে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই হচ্ছে ক্রিস্টি, এই হচ্ছে ইন্টার মেমব্রেনাস স্পেস, আর এই হচ্ছে ম্যাট্রিক্স। এভাবে ড্র অ্যান্ড লেবেল করলেই হবে। মেনশন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাস বলবা যে এগুলো হচ্ছে যে তোমার স্ট্যাকড ভেসিকল বা ভ্যাকিউল আকারে থাকে। এটার একটা থাকে এন্ট্রি ফেজ যেটাকে আমরা বলি সিস গলজি, আর একটা থাকে এক্সিট ফেজ যেটাকে আমরা বলি ট্রান্স গলজি। ফাংশন কি, বেসিক্যালি এখানে ফার্স্ট হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, তারপর আলটিমেটলি এখান থেকে সিক্রেটরি ভেসিকল ফর্ম হয়, যার মধ্যে একটা প্রোটিনকে প্যাকেজিং করা হয় ফর এক্সট্রুশন আউটসাইড অফ দ্য সেল, অথবা এই সিক্রেটরি ভেসিকলটার মধ্যে যদি হাইড্রোলাইটিক এনজাইম থাকে তাহলে আলটিমেটলি ইট গিভস রাইজ টু লাইসোজোম, আর এর মধ্যে যদি অক্সিডেটিভ এনজাইম থাকে ইট আলটিমেটলি গিভস রাইজ টু পারঅক্সিজম। তাহলে একটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, দুই নম্বর হচ্ছে যে ইট ফর্মস সিক্রেটরি ভেসিকল, তিন নম্বর বলবা যে ইট ইজ দ্য প্যাকেজিং সেন্টার অফ প্রোটিন, চার নাম্বার ইট ফর্মস লাইসোজোম অ্যান্ড পারঅক্সিজম। মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। এখানে তোমরা মানে যেটা দেখাবো যে অল দ্য মানে মোস্ট অফ দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে এবং মোস্ট অফ দ্য এটিপি জেনারেশন এখানে হয়ে থাকে, এটা জাস্ট বললেই হবে। মেনশন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল। এটা তো তোমার অনেক বড়, সেলের স্ট্রাকচার ফাংশন বলার আগে সেলের পুরো ডায়াগ্রাম আঁকবা। আর স্ট্রাকচারটা কি, ইট ইজ দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। আর আলাদা করে ফাংশন বললে এর মধ্যে তোমার সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, তোমার তোমার নানা রকম প্রোটিন সিনথেসিস হয় ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, সেল ডিভিশনের মাধ্যমে, ইট ইনক্রিজেস দ্য সাইজ এন্ড শেপ অফ অ্যান অর্গানিজম অর লিভিং বিং। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট অফ প্রোটিনস ইন সেল মেমব্রেন ওই একই, ট্রান্সমেমব্রেন প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন, ও মানে ওভাবে বলবা। আচ্ছা, মেনশন দ্য ফাংশন অফ সেল মেমব্রেন প্রোটিন হয়েছে, নেম দ্য ইনক্লুশন অফ টিপিক্যাল সেল এন্ড দেয়ার ফাংশন, পার্টস অ্যান্ড ফর্মস অফ ক্রোমোজোম ইন ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন।
তোমার ইন্টারফেজে থাকে কি, ইন্টারফেজে থাকে ক্রোমাটিন, ক্রোমাটিন আর হচ্ছে, আচ্ছা এটা মনে হয় সেল ডিভিশনের সাথে রিলেটেড। আমরা যখন আমরা এই জিনিসটা বেসিক্যালি জেনারেল এমব্রায়োতে পড়েছিলাম, মানে সেল ডিভিশনের শুরুতে যখন ইন্টারফেজ থাকে তখন এটা একটা ক্রোমাটিন থাকে, যখন এস ফেজ হয়ে যায় তখন ক্রোমাটিনগুলো সব ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়। তো তোমার মানে আচ্ছা দাঁড়াও, পার্টস এন্ড ফর্মস অফ ক্রোমোসোম এট ডিফারেন্ট স্টেজেস অফ সেল ডিভিশন। তারপর হচ্ছে তোমার যখন তারা হচ্ছে তোমার মানে মেটাফেজ 10-এ চলে আসে তখন তারা সবচেয়ে বেশি কয়েলড এবং শর্ট হয়ে যায়। তারপর হচ্ছে তোমার যখন তারা হচ্ছে অ্যানাফেজে যায় তখন এরকম একটা হচ্ছে তোমার মানে যেই মানে মানে তোমার যেই প্রান্তটা হচ্ছে তোমার ফেসেস দ্য মানে তোমার পোল অফ দ্য স্পিন্ডেল ফাইবার, সেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। আর ক্রোমাটিড গুলা হচ্ছে তোমার একটু পিছন দিকে ল্যাগিং বিহাইন্ড করে থাকে। আচ্ছা, শর্ট নোট, ইয়ার ক্রোমোজোম অথবা স্ট্রাকচার অফ ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, স্ট্রাকচার অফ ক্রোমোজোম। স্ট্রাকচার অফ ক্রোমোজোমটা আসলে আমি ভালো করে জেনারেল এমব্রায়োতে দেখিয়ে মানে তোমার এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে দুইটা সিস্টার ক্রোমাটিড, আর যদি আরেকটা ক্রোমোজোম থাকে পাশে তখন ওই দুটাকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলা হবে আর কি। আর হচ্ছে এই হচ্ছে তোমার শর্ট আর্ম আর এই হচ্ছে লং আর্ম। আসলে একটু শর্ট করে আঁকবা এটা, আর এটা একটু লং করে আঁকবা, শর্ট আর্ম লং আর্ম। তো এই হচ্ছে সেল থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলা। ঠিক আছে, কারো কি কোনো কোয়েরি আছে আর?